প্রিয় এসএসসি 27 ব্যাচ, গত বছর ইংরেজিতে প্রায় 2 লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছিল। অথচ তোমরা জানো যে ইংরেজিটা খুবই সহজ এবং এ প্লাস পাওয়া খুব সহজ যদি তুমি ঠিকঠাক টপিকগুলোকে গুছিয়ে নিতে পারো। আমরা রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদেরকে ইংরেজির প্রত্যেকটা টপিককে গুছিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বসের টপিকটাকে নিয়ে আলোচনা করব, যেখানে আমরা রাইট ফর্ম ভার্বসের প্রত্যেকটা নিয়মকে খুব গভীরভাবে কনসেপ্টগুলোকে কীভাবে ক্লিয়ার করতে হয় সেটা দেখিয়েছি। প্রত্যেকটা নিয়ম বোর্ড প্রশ্নে ঠিক কীভাবে এসেছিল সেই এক্সাম্পলগুলো দেখিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো দেখানোর চেষ্টা করেছি এবং সবশেষে বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে সকল বোর্ডের প্রশ্ন তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতিটা শুরু করতে পারো। মনে রেখো, এক ক্লাসেই এ প্লাস এই মন্ত্রই গত বছর 2 লাখ শিক্ষার্থীর কপাল পুড়িয়েছিল। আমরা বলবো এক ক্লাসেই কনসেপ্ট ক্লিয়ার আর তোমার বারংবার প্র্যাকটিস নিয়ে আসবে এ প্লাস। আশা করছি তোমরা আমাদের গাইডলাইন ফলো করলে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। রাইট ফর্মস অফ ভার্বসের পরীক্ষায় 10 নাম্বার থাকে। খুব সহজেই আমরা এই 10টা নাম্বার তুলতে পারি যদি আমরা ঠিকঠাকভাবে এই টপিকটা সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে। ওকে, সো রাইট ফর্মস অফ ভার্বসের প্রশ্ন কেমন হয় সেটাকে আমরা দেখবো যে এখানে একটা বক্স দেওয়া থাকে, যেখানে টোটাল 10টা শব্দ দেওয়া থাকবে, ভার্ব দেওয়া থাকবে। এই ভার্বগুলোর এক্সাক্ট ফর্মগুলোকে আমার নিচে ব্যবহার করতে হবে। এ থেকে জেড পর্যন্ত 10টা যে বক্স ফিল ইন গ্যাপস দেওয়া থাকতেছে, এই গ্যাপগুলোকে ফিল করতে হবে এই বক্স থেকে। 2টা কাজ করতে হয় এখানে, অর্থটাও বুঝতে হয়, যেমন পাশাপাশি ভার্বের ফর্মটাকেও চেঞ্জ করতে হয় যদি প্রয়োজন পড়ে। সো এইটা যখন তোমরা একটু বড় হবে, অর্থাৎ এইচএসসিতে উঠবা, তখন আরও সহজ হয়ে যায়। তখন অর্থটা আর বোঝা লাগে না, লাইক এ নাম্বারে যেটা বসবে এটা পাশে ব্র্যাকেট দিয়ে দেয়াই থাকে। সো আমাকে শুধু জাস্ট ফর্মটা চেঞ্জ করতে হবে যখন তুমি বড় হবে। বাট এখন একটু কষ্ট বেশি তোমাদের জন্য, যে অর্থ বুঝে বুঝে গ্যাপে কোন শব্দটা বসবে এটাও যেমন ক্লিয়ার করতে হবে, আবার ফর্মটা ভার্বের যে রাইট ফর্মসটা সেটাকেও ব্যবহার করতে হবে। এনিওয়ে, সো আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলো। আমরা এবার বেসিকটাকে আগে জানবো, দেন করার চেষ্টা করবো, প্র্যাকটিস করার চেষ্টা করবো। সো ওভারঅল আমার যে কাজটা সেটা হচ্ছে ভার্বসকে আমার খুব ভালো করে চিনতে হবে, যে বাক্যে ভার্ব কারা কাজ করে, কিভাবে করে, এবং এদের ফর্মসগুলো কী কী, দেন এক্সাক্ট কোন ফর্মে কোন রাইট যে ফর্মটা সেটা কখন ব্যবহার হবে, কীভাবে ব্যবহার হবে, এই জিনিসটা আজকে জানতে হবে আমাদেরকে। তাহলে পুরো ক্লাসের আলোচনার জায়গাটা হচ্ছে ভার্বস কারা, কোন কোন ফর্মে তারা বসে এবং রাইট ফর্মস কোনটা কোথায় কীভাবে বসবে, এই জিনিসটা জানবো। আলোচনার 3টে জায়গা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, মোটামুটি আইডিয়া ক্লিয়ার। প্রথমে চলো আমরা ভার্বস কারা তাদেরকে চিনি। ভার্বস চিনতে হলে আমাদের আসলে সেন্টেন্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেন্টেন্সের গঠনের দিক থেকে যে 3টা প্রকার, সেই 3টা প্রকারকে আমরা একটু জানার চেষ্টা করব। সেন্টেন্সের গঠনের দিক থেকে 3 প্রকার হয়: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। রাইট, এটার ব্যাপারে আমাদের আইডিয়া মোটামুটি ক্লিয়ার। বিস্তারিত আমরা সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্লাসে আলোচনা করেছি, ওইটাও তোমাদের কাছে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আরেকবার যদি কনফিউশন ক্লিয়ারের জায়গা থাকে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি ছিল? একটা সাবজেক্ট বসবে, তারপর একটা ফাইনাইট ভার্ব বসবে। এই ভার্বটাকে আমরা চিনি বটে, কিন্তু ফাইনাইট কথাটা যখন আসে তখন আমাদের অনেকেরই কনফিউশনের জায়গা তৈরি হয় যে ফাইনাইট ভার্বটা কী জিনিস। তাহলে আমরা ভার্ব কী কী চিনি আগে এটা যদি জানি, তাহলে ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা, ইনফিনিট নাম্বার অফ নন ফাইনাইট ভার্বও বসে, এটাও বললাম আমরা। তখনই আমাদের কনফিউশনের জায়গায় তৈরি হয় ফাইনাইটকে আর নন ফাইনাইটকে। চলো তাহলে আমরা ভার্বের ফর্মগুলোকে আগে শিখে ফেলি, যাতে করে আমাদের রাইট ফর্ম ভার্বস ধরতে গেলেও কাজে লাগে। ভার্বের আমি তোমাদেরকে 2টা ভার্ব দিচ্ছি, একটা হচ্ছে গো আর একটা হচ্ছে প্লে। এই গো এবং প্লে, এই 2টা ভার্বকে যদি আমরা ভাগ করি, আমরা দেখবো যে আমরা টোটাল এখন পর্যন্ত লাইফ টাইমে 5টা বা 6টা ফর্ম পড়ছি। সেটা কী কী? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তোমাদের যা যা পড়ছে আমি ওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5 আর হচ্ছে ভার্ব 6। কেমন? আমি একটু হিসাব দেখাই। লেটস সি, গো থেকে আমরা যদি ভার্ব 1 করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা অনেকেই জানি, যেমন গো নিজেই প্রেজেন্ট ফর্ম, প্লে নিজেও প্রেজেন্ট ফর্ম হিসাবেই বসে, গো এবং প্লে। এটা হচ্ছে ভার্ব 1। ভার্ব 2টা কেমন ছিল? গো হয়ে যাইতো ওয়েন্ট আর প্লে হয়ে যাইতো প্লেড। গো হয়ে যাইতো ওয়েন্ট, প্লে হয়ে যাইতো প্লেড। এইটাকে আমরা বলি হচ্ছে পাস্ট ফর্ম, পাস্টের টেন্সে আমরা ব্যবহার করতাম। টেন্স নিয়ে একটু পর আমরা আলোচনা করতেছি। ভার্ব 3টা হচ্ছে যখন এই গোটাকে আমরা দেখতাম, এইটা চেঞ্জ হয়ে যেত গান আর প্লে হয়ে যেত প্লেড। তো খেয়াল করো, একটু কনফিউশন তৈরি হচ্ছে এখানে। ভার্ব 2 আর 3 একই, বাট প্লেড মানে ওয়েন্ট এবং গান আলাদা আলাদা। এইটাকে আমরা ডাকি হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আর ভার্ব 4 কোনগুলো? যেইগুলা ভার্ব 1 যা ছিল অ্যাজ ইট ইজ, যেমন গো, তার সাথে আইএনজি ফর্ম যুক্ত হচ্ছে। প্লে ভার্ব 1 ছিল, তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে, প্লেইং, গোয়িং। এইগুলোকে আবার আমরা ডাকি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলকে ভার্ব 3 ডাকি, প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্ব 4 ডাকি। 5 নাম্বার আরেকটা ফর্ম আছে, দেখো কোনোটার নামে কিন্তু ফিক্সড ভার্ব 1 2 3 4 5 না। আমরা আমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে এটাকে বানায় নিচ্ছি।
ভার্ব 5টা কেমন শিখছি আমরা? ভার্ব 5টা শিখছি যদি আমরা টু ব্যবহার করে তারপরে ভার্ব 1 বসাই, এই গো টু গো হয়ে যায়, প্লে টু প্লে হয়ে যায়, এগুলাকে হচ্ছে আমরা ভার্ব 5 ডাকি। আর ভার্ব 6 কারা? যখন আমরা দেখব ভার্ব 6 কারা হয়, একটু নিচে লিখে, যখন আমরা দেখব ভার্ব 6 কারা হয় ভাইয়া, ভার্ব 6 হচ্ছে যদি আমরা দেখি হ্যাভিং যুক্ত হয়, এটার কম ব্যবহার পাই আমরা, বাট পাই, হ্যাভিং এর পরে ভার্ব 3 যুক্ত হবে, হ্যাভিং গন, হ্যাভিং প্লেড, এই দুইটা, এটার বিস্তারিত ব্যবহার আমরা সেন্টেন্সের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি অলরেডি। সো এই যে 6টা ফর্ম কে কখন কোথায় ব্যবহার হয় এটা জানাটা আমাদের জরুরি, তাইলে আমরা বুঝবো ফাইনাইট ভার্বকে। আসো এবার আমরা বুঝি, আমি তোমাদেরকে এবার বাক্য লিখি, ভার্ব 1 দিয়ে একটা বাক্য লিখি, ঠিক আছে? যেমন আই গো টু স্কুল, দেখো তো ভাইয়া বাক্যটার অর্থ হয়ে গেছে কিনা? আই গো টু স্কুল, বাক্যের অর্থ হয়ে গেছে না? আমি স্কুলে যাই। ওকে, আরেকটা বাক্য লিখতেছি, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এইটাও বাক্যের অর্থ হয়ে গেছে না? কেমনে বুঝছো অর্থ হয়েছে? খেয়াল করো, এই যে ভার্ব 2 এবং 3 ব্যবহার, 1 এবং 2 ব্যবহার করছি, গো এবং ওয়েন্ট, তাহলে আই গো টু স্কুল বাক্যের অর্থ হয়ে গেছে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটাও বাক্যের অর্থ হয়ে গেছে। দুইটাই যখন অর্থ হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি বাক্য যখন এই ওয়ার্ডগুলো বা ভার্বগুলো যখন বাক্যে সরাসরি বসে কখনো তাদের অর্থ ক্লিয়ার হয়ে যায়, কখনো আনক্লিয়ার থাকে। কেমন আনক্লিয়ার থাকে? ভার্ব 3টাকে আমরা ব্যবহার করি, আই গান টু স্কুল, জীবনে কখনো এরকম বাক্য দেখছো যে আই গন টু স্কুল? অর্থ কি এটার? হয় নাই। আবার আরেকটা বাক্য লিখি, ভার্ব 4কে লিখি, আই গোয়িং টু স্কুল, দেখো তো এরকম বাক্য জীবনে দেখো না, আই গোয়িং টু স্কুল ফুল স্টপ, বাক্যের অর্থ হয় নাই। আই গান টু স্কুল, ডিরেক্ট গানকে ব্যবহার করলাম, গোয়িংকে ব্যবহার করলাম, কিন্তু হয় নাই, অ্যাজ ইট ইজ যা ছিল, গান ব্যবহার করছি, গোয়িং ব্যবহার করছি, এখানে বাক্যে গান টু স্কুল, গোয়িং টু স্কুল। ভার্ব 3 এবং ভার্ব 4কে আমি ব্যবহার করলাম কিন্তু অর্থ হইল না। এইবার একটু মজার বিষয় দেখো, আমি লিখলাম আই হ্যাভ গন টু স্কুল, এবার তোমার কাছে মনে হচ্ছে ইয়েস, এবার ঠিক আছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, এই বাক্যকে তুমি দেখছো জীবনে অনেকবার, তাহলে এই বাক্যটাও ঠিক আছে। তাহলে আই হ্যাভ গন টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, ভার্ব 4-এর এই ব্যবহারটা ঠিক আছে। কি করছি আমরা ভার্ব 4-এ? আমরা ছোট্ট একটা কাজ করছি, অক্সিলারি নামে একটা ভার্ব বসাইছি, দুইটা ভার্বের আগে, ভার্ব 3-এর আগে অক্সিলারি দিছি হ্যাভ, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম একটু আগে, আই অ্যাম গোয়িং টু স্কুল, অক্সিলারি ভার্ব 4-এর আগে, ভার্ব 1 আইএনজির আগে আমরা একটা অ্যাম বসাইছি, যেটা অর্থ হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। তাহলে এই যে অক্সিলারি ছাড়া আই গন টু স্কুলের কোনো অর্থ নাই, অক্সিলারি ছাড়া আই গোয়িং টু স্কুলের কোনো অর্থ নাই, কিন্তু যখন আমি অক্সিলারি দিচ্ছি আই হ্যাভ গন টু স্কুল, এটার অর্থ প্রকাশিত হচ্ছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, এটার অর্থ প্রকাশিত হচ্ছে। এইখানে আমরা বুঝতে পারলাম যে ভার্ব 3 এবং 4 তারা কখনো কখনো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আবার কখনো পারে না। ভার্ব 1 এবং 2 সারা জীবন বাক্যে বসে নিজের অর্থ প্রকাশ করতে পারবে, ভার্ব 3 এবং 4 কখনো অ্যাক্টিভলি বাক্যে কাজ করতে পারবে না যদি তাদের সাথে অক্সিলারি না থাকে। তাহলে একটু বুঝি আমরা যে এতক্ষণ কি করলাম, কেন করতেছি আমরা, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা করতেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের প্যাটার্ন বোঝার জন্য, কারণ এরা বাক্যে ঠিক কোনভাবে ব্যবহৃত হচ্ছে এটার উপরে নির্ভর করবে আজকে আমরা ভার্বের ফর্মসগুলোকে এবং রাইট ফর্মসগুলোকে বুঝছি কিনা, এইটুকুই আমাদের ক্লাস আজকে। তাহলে আসো আমরা যদি একটু দেখি যে কি করলাম আমরা এতক্ষণ ধরে। ভার্ব 1 এবং 2কে ভাগ করছি, ভার্ব 1 এবং 2কে যখন আমরা ভাগ করছি তখন আমরা দেখছি যে এই দুই ভদ্রলোক সবসময় ফাইনাইট ভার্ব হয়, কারণ তারা বাক্যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ভার্ব 3 এবং 4-এ আমরা যখন গেছি একটু ঝামেলা হয়েছে, তারা একটু কনফিউজড। কেন কনফিউজড? তারা কখনো কখনো দুইটাভাবে তাদেরকে আমরা দেখতে পাইছি, একটা হচ্ছে উইথ অক্সিলারি, আমি এইভাবে লিখি, আরেকটা হচ্ছে উইদাউট অক্সিলারি, দুইভাবে আমরা তাদেরকে পাইছি বাক্যে, রাইট? আরেকবার মনে করাই দিই কীভাবে। এই যে উইথ অক্সিলারি, হ্যাভ গন, অ্যাম গোয়িং, আবার কখনো কখনো উইদাউট অক্সিলারি, যেমন শুধু গন। ঘটনা কী ঘটছিল, যখন উইদাউট অক্সিলারি ছিল তখন তারা নিজেদের অর্থ প্রকাশ করতে পারে নাই। সো উইদাউট অক্সিলারি তারা নন ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করবে, আর উইথ অক্সিলারি তারা ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করবে, ঠিক আছে? উইদাউট অক্সিলারি তারা নন ফাইনাইট, উইথ অক্সিলারি তারা ফাইনাইট। আমি বাকি একটু বড় অর্থ দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি যে কেমন হয়। আচ্ছা, আর হচ্ছে ভার্ব 5 যেটা ছিল আমাদের, ভার্ব 5 একটু ছোট করে দিই। ভার্ব 5-এর ক্ষেত্রে আমরা কি পাইছি ভাই? ভার্ব 5-এর ক্ষেত্রে আমরা দেখছি 5 এবং 6-এ দেখি নাই, তাহলে চলো একটু দেখে আসি আমরা। ভার্ব 5 এবং 6-এ কি হয়, যেমন ধরো আমি বাক্য দিলাম আই টু গো টু স্কুল, এরকম শুনছো কখনো? আই টু গো টু স্কুল
হয় না, কখনোই ভার্ব 5 এবং 6 নিজের অর্থ প্রকাশ করতে পারে না আনলেস অর আনটিল এখানে আরেকটা ভার্ব 1 বা 2 থাকে, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকে। আই ওয়ান্ট টু গো টু স্কুল অথবা আই ওয়ান্টেড টু গো টু স্কুল, আই নিড টু গো টু স্কুল, আই হ্যাভ টু গো টু স্কুল, এই ধরনের অর্থ থাকবে। আর ভার্ব 6 এর ক্ষেত্রে হ্যাভিং গন টু স্কুল, দেখো স্কুলে গিয়ে, হ্যাভিং গন টু স্কুল, স্কুলে গিয়ে বাক্যের অর্থ হয় নাই, আমাকে এখানে আরেকটা দিতে হবে, আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম মাই স্টাডি। তাহলে খেয়াল করো ভালো করে, এই যে এখানে হ্যাভিং গনের কোনো অর্থ নাই, এই স্টার্টেডটাই ভার্ব 2 হয়ে মূলত কাজ করছে এখানে ফাইনাইট ভার্ব হিসাবে। তাহলে এই দুইটা ভার্ব টু গো, হ্যাভিং গন কখনোই নিজেদের অর্থ প্রকাশ করতে পারে না, তারা সারা জীবন নন ফাইনাইট থেকে যায়, অন্য ভার্বের উপরে ভরসা করে থাকে। তাহলে আমরা ভার্বের টোটাল ফর্ম পেলাম 6টা, ভার্ব 1, ভার্ব 2 তারা সবসময় ফাইনাইট, ঠিক আছে। ভার্ব 3 এবং ভার্ব 4 ডিপেন্ড করে, তাদের সাথে যদি অক্সিলারি থাকে তাহলে তারা ফাইনাইট, তাদের সাথে যদি অক্সিলারি না থাকে তাহলে তারা নন ফাইনাইট। ভার্ব 5 এবং ভার্ব 6 সারা জীবন নন ফাইনাইট, সারা জীবন তারা নন ফাইনাইট হয়। এই 6টা ভার্বের ব্যবহার যদি আজকে আমরা ক্লাসে জেনে যাই, তাইলেই আমরা বুঝতে পারবো রাইট ফর্মস অফ ভার্বস কী জিনিস। তার আমরা 6টা নিয়মে পুরো ক্লাসটাকে পড়বো। রাইট ফর্ম ভার্বস তোমরা অনেকভাবে পড়ছো, ক্লাস 5 থেকেই 6, 7, 8 পড়ে আসছো, বাট আজকের ক্লাসটাকে আমরা এমনভাবে পড়ানোর চেষ্টা করবো যাতে করে তোমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পারো, পরীক্ষায় ঠিক কীভাবে প্রশ্ন আসে, কেমনে সেগুলোকে ধরবো, ফর্মসগুলোকে, এটা জানার চেষ্টা করবো। তাহলে চলো আমরা ফাইনাইট ভার্ব বুঝতে পারছি, তাহলে একটা বাক্যের সাবজেক্ট একটাই, ফাইনাইট ভার্ব একটাই থাকবে, অসংখ্য নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। কেমন বাক্য? ধরো আমি উদাহরণ দিই একটা, যেমন আমি বললাম, এটা একটু ক্লিয়ার করা দরকার তোমাদের জন্য, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি দেখলাম, ধরো একটা বাক্য লিখলাম, সিম্পল বাক্য, হ্যাঁ, আই স আ বয় ক্রাইং। এই বাক্যে কয়টা ভার্ব আছে ভাইয়া? এখন থেকে রেগুলার চেষ্টা করো বাক্যে কোনটা ভার্ব, কি ভার্ব, কয়টা ভার্ব এটাকে ধরার। আসো এবার, তাহলে আই স এটা ভার্ব 2, ক্রাইং এটা ভার্ব 4। কারণ ভার্ব 4 এর সময় আমাদেরকে কি করতে হবে? যদি অক্সিলারি না থাকে ভার্ব 4 এ তাহলে সে নন ফাইনাইট এইখানে, আর যদি অক্সিলারি থাকে তাহলে সে ফাইনাইট। এইখানে ভার্ব 4 এর আগে কি অক্সিলারি আছে? নাই। যেহেতু নাই, এই জন্য এই ভদ্রলোক নন ফাইনাইট ভার্ব। আর এই ভার্ব 2 সারা জীবন ফাইনাইট ভার্ব। একটু আগে আমরা শিখছি ভার্ব 2 সারা জীবন ফাইনাইট, উইদাউট অক্সিলারি নন ফাইনাইট, উইথ অক্সিলারি ফাইনাইট। তাহলে এইখানে বাক্যটা দেখো, আই স আ বয় ক্রাইং, আমি একটা ছেলেকে দেখলাম কাঁদতে। বাক্যে ফাইনাইট এবং নন ফাইনাইট কোথায় বসে? যেহেতু আমরা এটাকে সেন্টেন্সের ক্লাসে বিস্তারিত পড়ছে, আমি খুব একটা টানবো না আজকে। দেখো, যদি তুমি এই ফাইনাইট ভার্বকে ছেড়ে দাও তাহলে বাক্যের অর্থ হয় না আই আ বয় ক্রাইং। আই আ বয় ক্রাইং কি? কাঁদতে আমি ছেলে একটা, কি হয় না এই বাক্যের অর্থ। বাট যদি আমরা নন ফাইনাইট ভার্বকে ছেড়ে দেই বাক্যে, তাইলে আমরা দেখবো যে তারপরে অর্থ ঠিকঠাক থাকতেছে। লেটস সে আমি মুছে দিলাম এটা, আই স আ বয় ফুল স্টপ, আমি একটা ছেলেকে দেখেছিলাম, হয়ে গেছে না বাক্যের অর্থ? তাইলে এবার সিদ্ধান্তে পৌঁছালাম, যদি বাক্যে ফাইনাইট ভার্ব না থাকে তাহলে অর্থ হয় না, আর যদি নন ফাইনাইট ভার্ব থাকে, থাকলেও যা না থাকলেও তা খুব একটা প্যারা নাই। এইটা হচ্ছে একটা সিম্পল বাক্য। এতক্ষণ আমরা যে বাক্যটাকে করলাম, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, এটা একটা সিম্পল বাক্য। এইবার আসো আমরা হিসাব করি কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কী ঘটে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব তো অবশ্যই থাকবে, কিছুক্ষণ পরে আমরা যেয়ে দেখব আরও একটা ফাইনাইট ভার্ব খুঁজতেছে ও। কেমন হয় আমি উদাহরণ দিচ্ছি, একটু পরে হয়তো আবার বলবো যে আমাকে আরেকটা ফাইনাইট ভার্ব দাও, একটু পরে আবার বলবো যে আমাকে আরও একটা ফাইনাইট ভার্ব দাও। অনেকগুলো কাজ করছে, কি করার, এখন তোরে ফাইনাইট ভার্ব দিতে হবে, কিছু করার নাই। কিন্তু কখনোই একটা বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব বসবে না পাশাপাশি, যদি না তার মাঝখানে ক্লজ মেকার থাকে। কি থাকে? ক্লজ মেকার থাকে, অথবা কানেক্টরস থাকে, যেই নামে আমরা ডাকি এটাকে, কখনোই বসবে না। তার মানে প্রথম ফাইনাইট ভার্বটার পরে প্রত্যেকটা ফাইনাইট ভার্বের আগে একটা ক্লজ মেকার, আগে একটা ক্লজ মেকার, আগে একটা ক্লজ মেকার, এই জিনিসগুলো বসতে থাকবে। কেমন? এই যে বাক্যটাকে উদাহরণ দিই, যে আমি একটা ছেলেকে দেখেছিলাম কাঁদতে। লেটস সি কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন হবে, একটু লিখি আমরা। যেমন এই বাক্যটা হবে হচ্ছে আই স আ বয়, তাহলে সটা একটা ফাইনাইট ভার্ব। এই ক্রাইংকে এখন আমরা একটা ক্লজ মেকার দিব হু, পরে আবার ঠিকঠাক লিখব ওয়াজ ক্রাইং। দেখো তো কি ঘটলো, তাইলে ভালো করে খেয়াল করো। এইখানে আমরা ক্রাইং নন ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু এইখানে ভার্ব 4 এর আগে আমরা একটা অক্সিলারি দিলাম ওয়াজ। এই দুইটা মিলে অক্সিলারি থাকলে যেহেতু ফাইনাইট হয়ে যায়, এখন এই ওয়াজ ক্রাইং পুরোটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই ফাইনাইট ভার্ব আর এই স ফাইনাইট ভার্ব কখনোই একটা দুইটা একসাথে বসতে পারবে না, পারে না, কখনোই বসবে না, যদি না তার মাঝখানে একটা
ক্লজ মেকার থাকে। এই হু হচ্ছে ভদ্রলোক, এখন এখানে ক্লজ মেকারের কাজ করছে। তাহলে একটা ফাইনাইট ভার্ব, ক্লজ মেকার, আর একটা ফাইনাইট ভার্ব, এই ওয়েতে বাক্যগুলা বসবে। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইটারই কম্পাউন্ড সেন্টেন্স আছে। আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা দেখবো যে একই জিনিস, জাস্ট ক্লজ মেকারের চেঞ্জ। তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা হবে আই স আ বয় অ্যান্ড হি ওয়াজ ক্রাইং। তাহলে পার্থক্য কি হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের, এটাও আমরা বুঝতে পারবো। এই অ্যান্ড বসছে এবার হচ্ছে ক্লজ মেকার হিসাবে, বাদ বাকি সব ঠিকঠাক। এই ভদ্রলোক ফাইনাইট ভার্ব, এই ওয়াজ যুক্ত ভার্ব ফোর এও ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে অ্যান্ড হচ্ছে একটা ক্লজ মেকার। তাইলে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, পরে অসংখ্য নন ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, মাঝখানে অবশ্যই একটা ক্লজ মেকার থাকবে। এই ক্লজ মেকারের ভিন্নতা হইতে পারে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের নির্ণয়ের ক্ষেত্রে, সেটা আজকে আমাদের আলোচনা না, এটা আমরা সেন্টেন্সের ক্লাসে করে ফেলছি। তাহলে এবার আমরা ভার্বের ফর্মস পাইছি কয়টা? টোটাল 6টা। 1 2 3 4 5 6। এই টোটাল 6টার মধ্যে ফাইনাইট কয়টা, নন ফাইনাইট কয়টা? ফাইনাইট হচ্ছে ভার্ব 1 2, নন ফাইনাইট হচ্ছে অলওয়েজ ভার্ব 3 এবং 4, 5 এবং 6। ভার্ব 1 2 ফাইনাইট, ভার্ব 6 5 এবং 6 অলওয়েজ নন ফাইনাইট। ভার্ব 3 এবং 4 এর মধ্যে হিসাব কি হয়েছে? ভার্ব 3 এবং 4 হিসাব হয়েছে যদি এদের সাথে অক্সিলারি থাকে তাইলে তারা ফাইনাইট, যদি অক্সিলারি না থাকে তাইলে তারা নন ফাইনাইট। এই হিসাবটুকু আমরা করছি। এই হচ্ছে আমাদের টোটাল 6টা ফর্ম। কনসেপ্ট ক্লিয়ার? এইবার আমরা ধরার চেষ্টা করব ভার্ব 1 2 3 4 5 6 কে কখন কোথায় কিভাবে বসে এবং পরীক্ষায় কিভাবে আসে, আমরা জাস্ট ওই অনুযায়ী অ্যান্সারটা করে ফেলবো। চলো তাহলে আমরা এখন পর্যন্ত কোন কোন জায়গায় ভার্ব পাইছি? আমরা সর্বপ্রথম জীবনে ভার্ব পাইছি হচ্ছে যখন আমরা টেন্স পড়ছি, খুব ছোটোবেলায় 3 4 5-এ যখন পড়ছি। টেন্সের অক্সিলারিগুলো মনে আছে তোমাদের? টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টের ইনডিফিনিটে কী কী অক্সিলারি ছিল? ডু বা ডাস। পাস্টের ক্ষেত্রে কি ছিল? ডিড। ফিউচারের ক্ষেত্রে কি ছিল? শ্যাল অথবা উইল। কেন লিখলাম? কারণ হচ্ছে এই ভার্ব 1-এর ইনডিফিনিটে অলওয়েজ এম ইজ আ, ডু বা ডাস থাক, ডিড থাক, শ্যাল উইল থাক, সব সময় এই ভদ্রলোক ভার্ব কি নিছে? সব সময় ভার্ব 1 নিছে। মনে আছে? ডু বা ডাসের সাথে ভার্ব 1 বসছে, ডিডের সাথে ভার্ব 1 বসছে, শ্যাল উইলের সাথে ভার্ব 1 বসছে। কনসেপ্ট ক্লিয়ার করতেছি। শুধুমাত্র একটা জায়গায় ভার্ব 2 ছিল বটে, বাট ডিড আসলে সেখানে ভার্ব 1-ই বসছে। সো মনে আছে তোমাদের টেন্স। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি ছিল? হ্যাঁ, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ অথবা আর, পাস্টের সাথে ওয়াজ অথবা ওয়্যার, ফিউচারের সাথে শ্যাল অথবা উইল, উপরে যা ছিল তার সাথে ব্যবহার করছি বি। মজার ব্যাপার হচ্ছে এদের সাথে অলওয়েজ 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 ভার্ব 1-এর সাথে আইএনজি বসছে, অর্থাৎ ভার্ব 4 বসছে। রাইট? ভার্ব 1 আইএনজি মানে কি? এই যে একটু আগে আমরা শিখে আসা যেটা ভার্ব 4। কিন্তু কোন ধরনের ভার্ব 4? এরা অক্সিলারি হিসাবে কাজ করছে। এই ভার্ব 4টা তাহলে ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করছে, কারণ তার সাথে অ্যামিজার আইএনজি বসছে, ওয়াজার প্লাস আইএনজি বসছে, শ্যাল উইল বি প্লাস আইএনজি বসছে। এরা প্রত্যেকেই হচ্ছে ফাইনাইট ভার্ব 4। আচ্ছা, পারফেক্টের ক্ষেত্রে আমরা কি পাইছি? পারফেক্টের ক্ষেত্রে আমরা পাইছি হ্যাভ অথবা হ্যাজ, পাস্টে পাইছি হ্যাড, ফিউচারে পাইছি এই শ্যাল উইল, সংক্ষেপে লিখছি, তার সাথে একটা হ্যাভ, এবং অলওয়েজ এদের সাথে ভার্বটা ছিল ভার্ব 3, অলওয়েজ ভার্ব 3। কোন ধরনের ভার্ব 3? এই ভার্ব 3 আগে অক্সিলারি ছিল, হ্যাভ ইজ প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3, শ্যাল হ্যাভ উইল প্লাস ভার্ব 3। এরাও তাহলে ফাইনাইট হিসেবে বসছে। পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি পাইছি? পারফেক্ট কন্টিনিউয়াসের উপরে যে পারফেক্ট ছিল সেটার সাথে বিন বসছে, হ্যাভ অথবা হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ বিন। এইখানে হ্যাড বিন, আর এইখানে হচ্ছে শ্যাল উইল প্লাস যা হ্যাভ ছিল তার সাথে বিন, এবং অলওয়েজ এদের সাথে একটাই বসছে ভার্ব 1 প্লাস আইএনজি। ওই কন্টিনিউয়াস উপরে যা ছিল এখানে তাই ছিল। তাহলে এরাও ফাইনাইট ভার্বের 4 3, মানে ফাইনাইট ভার্ব 4 হিসাবে বসছে, এরা ফাইনাইট ভার্ব 3 হিসাবে বসছে, এরা ফাইনাইট ভার্ব 4 বসছে, এরা ভার্ব 1 সারা জীবন নন ফাইনাইটই থাকে সেটাই বসছে। এইটা ছিল আমাদের প্রথম, যেখানে আমরা টেন্সে জানছিলাম যে কখন কীভাবে বসে। এবার আসলে আমরা একটু বিস্তারিত পড়ি। তাহলে ভার্ব 1 দিয়ে আমরা শুরু করি। খেয়াল করো তোমাদের লাইফে যত জায়গায় তোমরা ভার্ব 1 পড়ছো তারা ছিল এইটা, ডুবাডাস, হয় তারা ডুবাডাস, ঠিক আছে, আমি মনে করাই দিচ্ছি, হয় তারা ডুবাডাস ছিল, ডিড ছিল, শ্যাল ছিল, হ্যাভ টু, হ্যাজ টু, শ্যালের যত ভাই ব্রাদার ছিল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ঠিক আছে, যদি আমরা কখনো দেখতাম যে বাক্যে নিয়মিত কোনো অভ্যাস, ডেইলি, রেগুলারলি, সেল, অফেন, এই জিনিসগুলো বসে, তখন তারা হচ্ছে কি বসতো? ভার্ব 1 বসতো।
আরেকটা সৌরজগৎ মনে করায় দিই, এই শ্যাল উইলের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম, শ্যাল উইলের ক্ষেত্রে একটা সৌরজগৎ ছিল, নেক্সট নামে একটা সূর্য ছিল, তার আশপাশ দিয়ে, এই সূর্যটার আশপাশ দিয়ে অনেকগুলা গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াইতো। তারা কারা? নেক্সট ডে, নেক্সট মান্থ, ঠিক আছে, নেক্সট উইক, তারপরে নেক্সট নাইট, এই জিনিসগুলা। কখনো মাসের নাম থাকতো, নেক্সট জুলাই, অগাস্ট, ঠিক আছে। শীত ঋতুর নাম থাকতে পারে, নেক্সট স্প্রিং, নেক্সট ডিকেড, নেক্সট সেঞ্চুরি। এই সমস্ত যারাই ঘুরে বেড়াইতো তাদের সবাইকে নিয়ে এই ভদ্রলোক মহাকাশে আবার একটা গ্যালাক্সির আশপাশ দিয়ে ঘুরে বেড়াইতো। ওই গ্যালাক্সি কোনটা? এটা ইমাজিন করো আর কি, বাস্তবেই না এটা। এই গ্যালাক্সির নাম হচ্ছে শ্যালউইল প্লাস ভারওয়ান গ্যালাক্সি, ঠিক আছে। শ্যালউইল প্লাস ভারওয়ান নামের গ্যালাক্সির আশপাশ দিয়ে সে ঘুরে বেড়াইতো, তাকে আবার এ প্রদক্ষিণ করতো। তাহলে নেক্সট সৌরজগতে যারা থাকতো তারা প্রত্যেকেই শ্যালউইলের পেছনে পেছনে ঘুরতো। ডিড, ডুবা, ডাজ, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, হ্যাড, বেটার, অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরিডে, রেগুলারলি, ডেইলি, এই সমস্ত কিছুর পরে সবসময় কি বসে? ভারওয়ান বসে। ভারওয়ানের জায়গাটা কি আমাদের ক্লিয়ার? আসো এবার, যদি ক্লিয়ার হয় আমরা এখানে দাগ দিব যে হ্যাঁ ভারওয়ান আমাদের বোঝা শেষ। তাহলে ভারওয়ানের পরীক্ষায় কীভাবে আসে এবার আমরা একটু দেখবো যে 2026-এ কতগুলা বোর্ডে ভারওয়ান থেকে কীভাবে আসছিল, সব বোর্ডের প্রশ্ন নিয়ে আসছে। তাহলে প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে শুরুতে আমাদের কী করতে হবে? এইখানে ভেতরের মিনিংগুলো জানতে হবে। হেল্প মানে হচ্ছে সাহায্য করা, নিড মানে প্রয়োজন হতে পারে, প্রিভেইল উদ্ভাসিত হয়, নো মানে জানা, রিচ মানে পৌঁছা, ডেয়ার মানে সাহস দেখানো, কন্ট্রোল করা, রিফ্রেশ মানে সতেজ হওয়া, এই ধরনের অর্থে। তাহলে আসো 1 নাম্বারটা ভালো করে মিলাবা অবশ্যই। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, সত্য কখনো কি গোপন থাকে? সব সময় উদ্ভাসিত হয়। আমরা কিভাবে বুঝবো? এই যে অলওয়েজ দিয়ে বুঝবো যে এটার পরে সবসময় ভার্বান বসে। কোথায় শিখছি? এই যে এখানে শিখছি, রেগুলারলি, অলওয়েজ, অলওয়েজ, অফেন, এখানে ভার্বান বসে। তাহলে আমরা এখানে এই নিয়ম অনুযায়ী ভার্বান দিব। তাহলে আসো অলওয়েজ ড্যাশ, উপরে প্রিভেইল মানে প্রকাশিত হয়, লিখলাম আমরা প্রিভেইল। ভার্ব টু আছে কিন্তু টুটা হবে না, প্রিভেইল হওয়ার সাথে সাথে ট্রুথ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন হয়, তাহলে তার সাথে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে প্রিভেইলস, ট্রুথ অলওয়েজ প্রিভেইলস ইন দ্য ওয়ার্ল্ড, সবসময় সেটা কি হয়? সত্য সবসময় উদ্ভাসিত হতেই থাকে। এস বা এস যুক্ত করতে হবে, ট্রুথ অলওয়েজ প্রিভেইলস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, নাম্বার 2, এডুকেশন ড্যাশ দ্যাম ফ্লারিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট, তাদের সুপ্ত বাসনাকে বা সুপ্ত মেধাকে ফ্লারিশ করতে, প্রকাশিত করতে, যে সুপ্ত মেধা সেটার প্রকাশিত করতে এডুকেশন তাদেরকে কি করে? যখন গল্প বলবো তখন ঠিকঠাক বুঝে যাবা, কিন্তু দেখো চিরাং মোড়ে এই প্রশ্ন আসছিল, নিশ্চয়ই সাহায্য করে। তাহলে হেল্প হচ্ছে সাহায্য করা, আমরা লিখলাম হেল্প। কিন্তু এডুকেশন কি আজকে সাহায্য করতেছে, কালকে সাহায্য করবে না। তোমার আগের জেনারেশনকে সাহায্য করছে, তোমার জেনারেশনকে সাহায্য করবে না? ডেফিনেটলি করবে। তার মানে রেগুলার করবে। আর রেগুলার করলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এডুকেশন অলওয়েজ করে এই কাজটা, তার মানে হেল্পস দেম ফ্লারিশ দ্য লেটেন্ট ট্যালেন্ট, তাদের সুপ্ত মেধাকে বিকশিত হওয়ার সুযোগটা তৈরি করে দেয়, সাহায্য করে। বাট হোয়াট উই ড্যাশ মোস্ট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার ওয়ার্ডটা আসতেছে মাথায়, বরিশাল বোর্ডে আসছে। তাহলে আমাদের সবচেয়ে বেশি দরকার, আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে দরকার ইংরেজি হচ্ছে নিড। যা আছে শুধু ভার্ব ওয়ানের ফর্মটাই বসবে, নিডটাই বসবে, এস বাই এস বসানোর দরকার নাই। হোয়াট উই নিড মোস্ট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক সতর্কতা বা সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক কনসার্নের জায়গাটা তৈরি হওয়া। নাম্বার 4, we dash that a country dash at speak of development if it is not free from corruption, বড় বাক্য, বাট আমরা ছোট ছোট করে শিখবো। আসো, আমরা উই ড্যাশ, তাহলে আমরা কি নিশ্চয়ই জানি বা কোনো একটা কিছু জানি আছে এখানে। নো, দ্যাট আ কান্ট্রি ফিক্সড, মানে শিওর হয়ে তারপর লিখবো, দ্যাট একটা কান্ট্রি অ্যাট ইট স্পিক অফ ডেভেলপমেন্টে যদি করাপশন ফ্রি না হয় তাহলে কি করবে? পৌঁছাবে নাকি পৌঁছাবে না? যদি করাপশন ফ্রি না হয় একটা দেশ, তাহলে তার উন্নয়নের সর্বোচ্চ শিখরে পিকে পৌঁছাবে না, এরকম অর্থ দিচ্ছে। তাহলে পৌঁছাবে নাও আছে রিচ। তাহলে আসো এবার শুরু থেকে আসি। তাহলে আমরা জানি উই নো, নোটা ভার্ব ওয়ান যা আছে তাই বসবে। উই নো দ্যাট, কি জানি আমরা? একটা কান্ট্রি যেতে পারে না। তাহলে যেতে পারে না ইংরেজি কি হইতে পারে ভাই? যেতে পারে না ইংরেজি হইতে পারে ক্যান নট রিচ, রাইট? তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড সব কিছুর সাথে এই যে আমরা লিখছিলাম ভার্ব ওয়ানই বসবে, বসলো। আবার যদি আমি বলি না ভাই আমার তো ক্যান মনে হচ্ছে না, আমি যদি বলি যে একটা কান্ট্রি যায় না, যাবে না কখনো, এরকম হইতে পারে না ভাই? হইতে পারে। তাহলে যাবে না হইলে উইল নট, যদি যায় না হয়, তুমি যদি বলতে চাও যাবে না, কখনোই যায় না, তাহলে ডাজ নট, যাই বসুক
তারপরে ভার্ব ওয়ানই বসবে, যেটা আছে সেটাই। ক্যান নট রিচ, ডাজ নট রিচ, উইল নট রিচ, হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কান্ট্রি, এটা আমরা জানি ভার্ব ওয়ান বসলো, এই পাশে যে কোনোটা বসলো তুমি তোমার সুবিধা অনুযায়ী পরীক্ষা হলে দিবা। নাম্বার 5, আচ্ছা, প্রাইস অফ essentials is such a crucial factor, এটা এতটাই ক্রুশাল ফ্যাক্টর যে এই ইট হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, ইট মানে প্রাইসকে বুঝাইছে, এইটা কন্ট্রোল করে ডিরেক্টলি দ্য লিভিং অফ আওয়ার মেজরিটি অফ পিপল, মানুষের জীবন জীবিকাকে কন্ট্রোল করে। তাহলে কে কন্ট্রোল করে? প্রাইস কন্ট্রোল করে। তাহলে ইট যে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এই কন্ট্রোলস নিশ্চয়ই ডাবল, মানে একটা এস বাই এস বসবে, কন্ট্রোলস, এটার সাথে নিশ্চয়ই কী করতে হবে, আমাদেরকে এস বাই এস যুক্ত করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে আসো, এই যে ভার্ব ওয়ান থেকে এতগুলো বোর্ডে এতগুলো প্রশ্ন, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, আরও আসছে, দেখো শুধু 26-এর প্রশ্নই আনছি, বাদ বাকি মানে যেহেতু তোমরা 27, আগে 26-এরটা আমি সলভ করি। আসো এবার এটা কত, নাম্বার 6, 6 নাম্বারটা দেখো, বাট দে ক্যান নট ড্যাশ অল দ্য টাইম, তারা কি করতে পারে না, ক্যান নট দেয়া আছে, তাহলে ক্যান নটের পরে কি বসাবো আমরা, ভার্ব ওয়ান বসাবো, শুধু ভার্ব ওয়ান দেখতেছি, তাহলে দে ক্যান নট ড্যাশ কি হইতে পারে, হেল্প হইতে পারে, যদি অর্থ এখানে হেল্প ছিল, এখানে অর্থ নাই বলে বুঝতেছো না, দাও আপাতত, মানে ভার্ব ওয়ান হলো কিনা এটা হচ্ছে জরুরি। তাহলে আসছিল এটা এডুকেশন, এটা আমরা আগেই করছি, এটা আসো নাম্বার 7, এটা দে ডু নট ড্যাশ নোট দেমসেলফ, তারা নিজেরা নোট বানায় না, ডু নট নেগেটিভ দেয়া আছে, এরপরে শুধু আমাকে ভার্ব ওয়ান নিতে হবে, তাহলে তারা নিজেরা তৈরি করে না, তৈরি করেন ইংরেজি হচ্ছে মেক, আমরা ডিরেক্ট মেকটা ভার্ব ওয়ান বসাই, দে ডু নট মেক নোট দেমসেলফ, তারা নোট তৈরি করে না। আসো নাম্বার 8, হি ডিড নট, এই যে দেখো ডিড প্লাস নট সবসময় তারপরে কি বসবে, ভার্ব ওয়ান বসবে। কোথায় পড়ছিলাম, এই যে ডিড যদি থাকে তারপরে ভার্ব ওয়ান দিতে হবে, ডিড না থাকলে হয়তো আমরা এখানে ভার্ব টু দিতাম যদি ডিড না থাকতো, বাট যেহেতু নাই আমার মাথা ব্যথাও নাই, ঠিক আছে। তাহলে দে ডিড নট, সরি হি ডিড নট ড্যাশ হিজ গ্র্যান্ডপা দো হি ওয়াজ নাইস হিজ ওন ওয়ে। আচ্ছা, সে হচ্ছে ব্লেম করে নাই, এরকম একটা গল্প ছিল মনে আছে, ওই যে কাকের ও স্ট্র দিয়ে পানি খায়, ওই গল্পটা আর কি, ঠিক আছে। তাহলে ব্লেম ভার্ব ওয়ান যা আছে অ্যাজ ইট ইজ এইভাবেই বসে যাবে ব্লেম, ঠিক আছে। তাহলে ডিড নটের পরে ভার্ব ওয়ান বসছে। নাম্বার 9, দ্য বিজনেস সিন্ডিকেট ড্যাশ মার্কেট প্রাইসটাকে কি করে, ম্যানিপুলেট করে, কে করে, বিজনেস সিন্ডিকেট করে। তাহলে সিন্ডিকেট সিঙ্গুলার, তাহলে আমরা লিখবো ম্যানিপুলেটস, ম্যানিপুলেটের সাথে যা আছে একটা এস বাই এস যুক্ত, ম্যানিপুলেটস দ্য প্রাইস সো দ্য রিটেইলার্স ড্যাশ নট দেয়া আছে, রিটেইলার্স প্লুরাল, তারা আসতে যেন না পারে তাদের ইভিল মেকানিজমের বাইরে, তাহলে আমরা লিখব ডু নট কাম আউট, এই কাজটাই তারা করে। তাহলে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের অক্সিলারি যেটা সেটা দিয়ে দেয়, ডু নট কাম আউট অফ দেয়ার ইভিল মেকানিজম। ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, এগুলো দেখো। তাহলে ইজি না, ভেরি ইজি। একটা কাজ শুধু করছি আমরা, ভার্ব ওয়ান কোথায় কোথায় বসে, কিভাবে বসে, বোর্ড কোশ্চেনগুলো ধরে ধরে আমাদের ভার্ব ওয়ানের ব্যবহারটা হয়ে গেল। এইটুকু তোমাদের এইচডব্লিউ নিজেরা করবা। তাহলে আসো একটা, তাইলে আমাদের শেষ, ভার্ব ওয়ান ডান। এবার আমরা ভার্ব টু নিয়ে কাজ করব, ভার্ব টুকেও ডান করে দেবো। মাত্র 6টা নিয়ম পড়ো, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ। 6 নাম্বারও লাগবে না, যাও 6 নাম্বার অন্য কিছু পড়াবো। আসো এবার ভার্ব টু কখন কখন লাগে খেয়াল করো। ভার্ব টুর জন্য আমরা পড়ছি যে আমরা যদি কোথাও ইয়েস্টারডে পাই, লাস্ট দিয়ে অন্য কিছু পাই, কেমন ব্যাপারটা, আরেকটা সৌরজগৎ আঁকাই তাইলে। হ্যাঁ, আরেকটা সৌরজগৎ হচ্ছে লাস্ট নাম, একটা ছিল নেক্সট, এবার হচ্ছে আরেকটা সৌরজগৎ যেতাম লাস্ট। এইটারও আশেপাশে কিছু গ্রহ ঘুরে ঘুরে বেড়ায়, ডে, লাস্ট নাইট, ঠিক আছে, তারপর হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, যা যা বসাইতে চাও, ঠিক আছে, লাস্ট ইয়ার, লাস্ট স্প্রিং, উইন্টার, হ্যাঁ দাও উইন্টার, মাসের নাম দাও লাস্ট জুলাই, অগাস্ট। এই সৌরজগতের আন্ডারে যারা যারা আছে তারা প্রত্যেকেই, এই সৌরজগতের আন্ডারে যারা যারা আছে তারা কি করে, তারা প্রত্যেকেই আবার ঘুরে বেড়ায় ভার্ব টু নামে যেই ভদ্রলোক আছে, এই ভার্ব টু নামের মানে গ্যালাক্সির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, অথবা ডিড প্লাস ভার্ব ওয়ান। যেহেতু ডিড নিয়ে আমরা আগেই কথা বলছি, সো এইখানে এটা মুখ্য না, মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি কিনা যে এই সৌরজগতের সবাই ভার্ব টুর আন্ডারে ঘুরে বেড়ায়। তার মানে যেখানে আমরা ভার্ব টু পাবো, ভার্ব টু পড়তেছি, যেখানে ভার্ব টু পাবো তারা কারা, তারা হচ্ছে যদি এই সৌরজগৎ কোথাও আমরা পাই লাস্ট দিয়ে তারা বসবে। আরেকটা পাই, সেটা হচ্ছে তোমরা পারফেক্ট টেন্সে পড়ছো, বিফোর এবং আফটারের নিয়ম। হ্যাঁ, বিফোর এবং আফটার, বিফোর আফটারের ক্ষেত্রে নিয়ম কি ছিল,
পাস্ট পারফেক্টে পড়ে আসছো, সিম্পল আলাপ। বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে, এটা ভার্ব থ্রির নিয়মও চলে আসলো, খুব একটা জরুরি না আমার কাছে এখন। আর আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে। জরুরি হচ্ছে এইটা যে বিফোরের পরে আমরা যে দেখব যে ভার্ব টু বসতেছে, বিফোর প্লাস ভার্ব টু, আফটারের আগে বসতেছে ভার্ব টু। তাহলে আফটারের আগে ভার্ব টু আর বিফোরের পরে ভার্ব টু, এইটা হচ্ছে আরেকটা নিয়ম যেখানে এটা বসতেছে। এক্সট্রা একটা নিয়মই পড়ি আমরা, নতুন করে যদি কিছু পড়ি সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা হাই টাইম, এই দুইটাকে আমরা তারপরে ভার্ব টু ব্যবহার করি। যেমন ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড ইউ স্টাডি, এটাই হাই টাইম, মানে সময় পার হয়ে গেছে অ্যাকচুয়ালি, তোমার করা উচিত ছিল, এই ধরনের অর্থ প্রকাশ করতেছে। ঠিক আছে? আর সিন্স আর অ্যাজ ইফের নিয়ম যেটা, এটা আমরা পরে দেখাচ্ছি আলাদা করে, তাহলে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ভার্ব টু নিয়ম, সিন্সটা একটু পরে দেখাবো বলছি। আর ইফ, তাহলে ভার্ব টু ডান। দেখি তাহলে কীভাবে প্রশ্ন আসে বিভিন্ন বোর্ডে। আসো, ভার্ব টুতে কীভাবে প্রশ্ন আসে দেখো। যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ডে কী প্রশ্ন আসছে? জুলাই বাট দেয়ার ওয়াজ, এই যে ওয়াজ অলরেডি ভার্ব টু। ওয়াজ কেমনে ভার্ব টু হয় খেয়াল রাখবা। যদি কখনো দেখো, যেমন দেখো হ্যাড, হ্যাভ, তারপর হচ্ছে ওয়াজ, ইজ, এই এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এস, এদের সাথে যদি কোনো ভার্ব থাকে, পরে যদি কোনো ভার্ব থাকে, হ্যাডের সাথে ভার্ব থ্রি বসে, এগুলোর সাথে বসে, তাইলে এরা অক্সিলারি হিসাবে কাজ করে। কিন্তু কোনো ভার্ব নাই, দেখলা যে কোনো ভার্ব নাই, তখন এরা নিজেরাই ভার্ব। ঠিক আছে? এরাই ভার্ব। এই ভদ্রলোক ভার্ব টু, এই ভদ্রলোক ভার্ব ওয়ান, এই ভদ্রলোক ভার্ব টু, এই ভদ্রলোক ভার্ব ওয়ান, এভাবে বসবে। কনসেপ্ট বুঝছো? বুঝো নাই মনে হয়? আরেকবার দেখো, উদাহরণ দিই। আই ড্যাশ ডান দ্য ওয়ার্ক, আই ড্যাশ ডান দ্য ওয়ার্ক, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে হ্যাভ অক্সিলারি হিসাবে বসছে, এই যে অক্সিলারি হিসাবে বসছে, ডান ভার্ব থ্রি হিসাবে বসছে, তাহলে এই অক্সিলারি। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ দ্য নিউজ, লেটস সি, ঠিক আছে, আই হ্যাভ দ্য নিউজ, আমার কাছে নিউজটা আছে, তাহলে এই নিউজ ভদ্রলোক কিন্তু এবার আর এরপরে কিছু আছে নাই, এ নিজেই ভার্ব ওয়ান। ঠিক আছে? এই হ্যাভেরই ভার্ব টু হচ্ছে হ্যাড, ইজেরই ভার্ব টু হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এম ইজ আর ভার্ব ওয়ান, ওয়াজ আর ভার্ব টু। ঠিক আছে? সো এই জিনিসটা অক্সিলারি হিসাবে বসতে পারে, ভার্ব হিসাবে বসতে পারে। আসো তাইলে এবার, তাহলে যে ওয়াজ ভার্ব টু হিসাবে বসছে। জুলাই বাট দেয়ার ওয়াজ নো সাইন অফ রেইন, ক্লাউড ক্রসড, এই যে ক্রসড ভার্ব টু, বাট ক্লজ মেকার, তাহলে নিশ্চয়ই এরপরে আরও একটা ফাইনাইট ভার্ব বসবে। কেমনে? ওই যে ক্লাসে শুরুতে বলছিলাম যে একটা ফাইনাইট ভার্ব, ক্লজ মেকার, আরেকটা ফাইনাইট ভার্ব বসে, ভুলে গেছি আমরা, আরেকবার মনে করাই দেই। এই যে এখানে পড়ছিলাম একটা ফাইনাইট ভার্ব, তারপর আরেকটা ক্লজ মেকার বসে, অ্যান্ড অর বাট হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। তাইলে আসো এবার হিসাবটা করি। জুলাই বাট দেয়ার ওয়াজ নো রেন, আচ্ছা নো সাইন অফ রেন, ক্রাউডস ক্রসেস স্কাই, সারা ইয়াতে মেঘ ছিল আকাশে, কিন্তু এইটা হিটটাকে আরও হটার বানাচ্ছিল, গরমটাকে আরও তীব্র করতেছিল, বানাচ্ছিল। তাহলে বানানো ইংরেজি কি? মেঘ। কিন্তু এখন বসবে কোন ভার্বে? এই মেঘটা, এই যে ক্রস যেহেতু ভার্ব টু, আমার এইখানেও নিতে হবে ভার্ব টু, ফাইনাইট ভার্ব হিসাবে ভার্ব টুটা বসবে, মেড দ্য হিট হটার, এই ভার্ব টুটা বসলো। আলাপ সিম্পল। কীভাবে বুঝছি? পুরো বাক্যটাই ভার্ব টুতে ছিল, আগের গল্প ছিল, আগে মানেই হচ্ছে ইয়েস্টারডে বা আগের টাইম, লাস্টের ধরে ধরে এই সৌরজগৎ সবসময় ভার্ব টু নেবে। আচ্ছা, অফ হি এক নম্বর গেল। দুই নম্বরটা হচ্ছে অফ হি ড্যাশ টু দ্য রিভার সাইড ওয়ার পেবলস ওয়ার, এই যে ওয়ার এখানে ভার্ব টু আছে, তার মানে আমার এইখানেও ভার্ব টু বসবে, হিসাবটা বুঝে গেলাম। আর যাওয়া, অফ হি গোজ, এরকম বসে যাওয়া অর্থে। তাহলে যাওয়ার ইংরেজি কি? এইখানে হচ্ছে গো, কিন্তু ভার্ব টু যদি নেই তাহলে আমাকে বসাইতে হবে ওয়েন্ট। অফ হি ওয়েন্ট, সে দৌড়ে গেল নদীর ধারে। নাম্বার থ্রি, সাডেনলি হি ড্যাশ আ পোস্টার ওভার দ্য বাস স্টপ, বাস স্টপের একই গল্প, বুঝছো? ওই যে কাকের গল্পটাই, সে প্রথমে মানে গরম লাগলো, দেখতে চাইলো, পানি খাইতে দিল, নুড়ি ফেললো, তার দাদা তারা শিখাইছিল, সে নুড়ি ফেলতে পারলো না, ব্যবসা এসে উপর একটা পোস্টার দেখলো, কোথায়? বাস স্টপের উপরে। তাহলে দেখা ইংরেজি কি? একটা পোস্টার সে দেখলো, দেখা ইংরেজি মানে নোটিস। তাহলে নোটিস থেকে আমরা কি নিব? ভার্ব টু নিব, নোটিসড। হি নোটিসড আ পোস্টার, সে একটা পোস্টার দেখলো। তাহলে দেখো সিম্পলি আইডিয়াগুলো ক্লিয়ার করলেই আমরা দেখবো যে বাক্যের অর্থ আমরা মিলাইতে পারতেছি। হি ফ্যান্টেড, সে, এই যে ভার্ব টু, অ্যান্ড আছে, আগেও যা পরেও তা, এখানেও তাহলে ভার্ব টু বসবে, অ্যান্ড ঘেমে গেল, সোয়েটেড। ঠিক আছে? সে হাঁ করে উঠলো, গরমে নির্যাসিত হয়ে উঠলো। এবং যশোর বোর্ডে আসছে এটা, প্রত্যেকটা যশোর বোর্ডের একটা গল্প ছিল। ঠিক আছে? এটা গেল 4। নাম্বার 5, straws were plenty in the haystacks, he drew a few out, সে কয়েকটা বের করলো, ভার্ব টু, ক্লিপড, ভার্ব টু, অ্যান্ড তাদেরকে কি করলো? এখানেও ভার্ব টু বসলো, তাদেরকে পরিষ্কার করলো, ক্লিনড হবে। তাহলে এই যে ক্লিন আছে,
এটা ক্লিন এন হবে, ক্লিন থেকে ক্লিনড হবে, NED ক্লিনড, দ্যাটস ইট, দিনাজপুর বোর্ডে আসছিল, ঠিক আছে। তাহলে আসো এবার ভার্ব টুগুলো আইডিয়া মোটামুটি ক্লিয়ার আমাদের। তাহলে যেখানে আমরা দেখব যে যদি আমরা কখনো দেখি যে ভার্ব টু কখন বসবে, ইয়েস্টারডে যদি থাকে, লাস্ট দিয়ে কিছু যদি থাকে, বিফোরের আগে এবং আফটারে, বিফোরের পরে এবং আফটারের আগে সবসময় কি বসবে, বিফোরের পরে এবং আফটারের আগে সবসময় কি বসবে, ভার্ব টু বসবে। এই হচ্ছে ভার্ব টুর ব্যবহার। তাহলে আমাদের দুইটা শেষ, ভার্ব ওয়ানও শেষ, ভার্ব টুও শেষ, বুঝছো বোধ হয় সব কিছু, আলহামদুলিল্লাহ ভার্ব টুও শেষ। এইবার আমরা ভার্ব থ্রির ব্যবহার দেখব, ভার্ব ফোরেরও ব্যবহার দেখব। ভার্ব থ্রি এবং ভার্ব ফোরের একটা কাহিনী ছিল কি, যে কখনো এরা উইথ অক্সিলারি হয় সেটা ফাইনাইট হয়, উইদাউট অক্সিলারি হয় সেটা নন ফাইনাইট হয়, দুইটাই আমরা দেখার চেষ্টা করবো। আসো তাহলে ভার্ব থ্রিতে আমরা পাইছি অ্যাক্টিভ আর প্যাসিভ। আসো তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটাই পাইছি, রাইট? তাহলে আসো ফাইনাইটগুলো কী কী ছিল সেটা দেখি আগে। ফাইনাইটগুলো ছিল হচ্ছে তোমার এই যে এই অক্সিলারিগুলো, অক্সিলারি প্লাস ভার্ব থ্রি দুইভাবে হইতো, অ্যাক্টিভ এবং প্যাসিভ বলতেছি আমরা, রাইট? তাহলে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল বি, উইল বি, এইটুকু হচ্ছে অ্যাক্টিভের মধ্যে ছিল, এর বাইরে বাদ বাকিগুলো প্যাসিভ। আসো এবার তাহলে আমরা প্যাসিভটা হিসাব করে ফেলি যে প্যাসিভ কোথায় কোথায় কীভাবে বসাইছি। প্যাসিভের ক্ষেত্রে কি ছিল, প্যাসিভের ক্ষেত্রে ছিল, প্যাসিভ ছিল এরা যদি এম, ইজ, আর হয় কোথাও, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, বিন হয় কোথাও, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন হয় কোথাও, সেই ক্ষেত্রে এদের পরে এবং বি ভার্বের পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলার পরে ক্যান, কুড, মে, মাইট, এইসব হাবিজাবির পরে প্লাস বি, এদের সবার পরে আমরা যখন যখন ভার্ব পাইছি থ্রি, নর্মালি এদের সাথে কি বসে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে, অর্থাৎ আই এম গোয়িং, আই এম, ইউ আর গোয়িং। বাট এইগুলো যখন চেঞ্জ হয়ে রাইস ইজ ইটেন বাই মি, ফুটবল ইজ প্লেড বাই মি, এই ভার্ব থ্রিগুলো যখন হয় তখন তারা হচ্ছে প্যাসিভের। কিন্তু দুইটাই ফাইনাইট ভার্ব, এই পুরা পাঁচটাই ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, ফাইনাইট ভার্ব থ্রি আমরা যেগুলো পড়ছি। এবার আসো নন ফাইনাইট ভার্ব থ্রি। নন ফাইনাইট ভার্ব থ্রি মানে হচ্ছে যার আগে এই অক্সিলারি প্লাস ভার্ব থ্রি ঘটনাটা ঘটবে না, অর্থাৎ অক্সিলারিটা থাকবে না, এখন আর অক্সিলারি থাকবে না, শুধু ভার্ব থ্রি বসবে। কেমন, একটা বাক্য দিয়ে আমি তোমাকে বুঝাই। এরা মূলত কাজ করবে হচ্ছে অ্যাডজেটিভের, মূলত অ্যাডজেটিভের মতো কাজ করবে, যাদেরকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপল এর কাজ করবে। দেখো একটা বাক্য দিলে উদাহরণটা বুঝে যাবা। নর্মাল একটা বাক্য দেই, ধরো দ্য টাস্ক লিখলাম, ধরো এইভাবে, হ্যাঁ, দ্য টাস্ক ড্যাশ, দ্য টাস্ক ড্যাশ ইজ ভেরি হার্ড। এখন খেয়াল করো তো বাক্যের অর্থ হয়ে গেছে না ভাইয়া, ড্যাশটুকু বাদ দিয়েই, মানে বাক্যের অর্থটা তো হয়ে গেছে, দ্য টাস্ক ইজ ভেরি হার্ড, বাক্য শেষ। একটা ফাইনাইট ভার্ব আছে বাক্যে, ঠিক আছে, এটা একটা ফাইনাইট ভার্ব, কিন্তু আমি মাঝখানে একটু ড্যাশ দিছি আর একটা বাক্যের অংশ বসাবো। খেয়াল করো, দ্য টাস্ক, এইখানে আমি এবার লিখলাম টেকেন বাই মি ইজ ভেরি হার্ড। তাহলে মাঝখানে এই অংশটুকু, দ্য টাস্ক টেকেন বাই মি, এই অংশটা কি হয়েছে, এই যে টাস্ক কথাটা এটা একটা নাউন, কোন টাস্ক নির্দিষ্ট করে বলছে এই টাস্ক, তাহলে এই নাউনের দোষগুণ অবস্থা, কোন টাস্কটা আমার দ্বারা যেটা নেওয়া হয়েছে, টাস্কের অবস্থা কি, আমি যেটা নিছি সেইটা, টেকেন বাই মি। এই যে টেকেন ভদ্রলোক মাঝখানে বসলো, ভার্বটা থ্রি, এই ভদ্রলোক কাজ করছে অ্যাডজেক্টিভ হিসাবে, তার নাম পার্টিসিপল। এইটাকে আমরা নন ফাইনাইট হিসাবে পাইছি, কারণ তার আগে কোনো অক্সিলারি নাই। এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, দ্য টাস্ক টেকেন বাই মি, মাঝখানে পুরো অংশটাই। এগুলোকে আমরা ফ্রেজ ডাকি, যখন নন ফাইনাইট বসে ফ্রেজ, আর যদি কোনো ক্লজ থাকতো তাহলে আমাকে একটা ক্লজ মেকার হয়ে যেত। কেমনে ক্লজ মেকার লাগতো, কীভাবে দেখো, এই বাক্যটাই এইখানে যদি আমরা একটু ব্যবহার করতাম, দ্য টাস্ক, এইভাবে যদি একটু লিখতাম হুইচ ইজ টেকেন বাই মি, তাহলে কি হতো দেখো, হুইচ ইজ টেকেন বাই মি, এইটুকু হয়ে যাইতে হচ্ছে এখন ক্লজ, কারণ এই হুইচ কাজ করতেছে ক্লজ মেকার হিসেবে, এই ইজ আর টেকেন মিলে তখন একটা ফাইনাইট ভার্ব তৈরি হইতো। আমরা শুরুতে বলে আসছি ফাইনাইট ভার্ব হইতে গেলে মাঝখানে একটা ক্লজ মেকার লাগবে। সো যেহেতু হয় নাই, এটা হচ্ছে ফ্রেজ, যদি হইতো তাহলে সেটা ক্লজ। তাহলে দুইভাবে আমরা দেখতে পারলাম মোটা দাগে। চেঞ্জিং সেন্টেন্সের গেলে আরও ভালো করে এগুলোকে ব্যাখ্যা করবো, আধা ঘন্টা লাগে ব্যাখ্যা করবো, এখন করতেছি না। ফাইনাইট ভার্ব কোনগুলা, যেগুলোর সাথে অক্সিলারি থেকে ভার্ব থ্রি হবে। নন ফাইনাইট ভার্ব কোনগুলা, যেগুলোর সাথে অক্সিলারি থাকবে না, নর্মালি ভার্ব থ্রি বসবে। উদাহরণ কি, এই যে উদাহরণ, যে এখানে টেকেনটা নর্মালি ভার্ব থ্রি হিসাবে
বসছে, তার আগে কোনো অক্সিলারি বসে না। যদি বসতো তাহলে হুইচ সহ বসতো বা অন্য কিছু হইতো, দ্যাট সহ বসতো, হোয়াটএভার। তাহলে এইটা হচ্ছে ওয়ে, ফাইনাইট নন ফাইনাইট দুইটাই আমরা ওগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে থাকবে। আমরা দেখবো উদাহরণে। তাহলে আসো, আ পিসফুল কান্ট্রি ড্যাশ ফর অল। তাহলে একটা পিসফুল কান্ট্রি তখন আশা করা যাবে, কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই, ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্ব লাগবে। উপরের ভার্বগুলোকে দেখো, টেক মানে নেয়া, আর্ন মানে অর্জন করা, এক্সপেক্টেড এক্সপেক্ট করা যাইতে পারে, রিকোয়ার্ড যেটা প্রয়োজন হবে, প্যারালাইজড অবশ করে ফেলে, প্যারালাইজড করে ফেলে, রিপোর্টেড যে কোনো জিনিসকে যখন জানানো হয়, নোটিস করা, রিপোর্ট করা, দুইটা রিপোর্ট তার মানে দুইবার ব্যবহৃত হতে পারে, দুই বোর্ডে আসছে। আসো, আ পিসফুল কান্ট্রি, দেন আ পিসফুল কান্ট্রি ড্যাশ ফর, একটা দেশ, শান্তিপূর্ণ দেশকে আমরা সবার জন্য এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি। তাহলে এখানে যে এক্সপেক্ট আছে, এখন এইটা ভার্ব থ্রিতেই আছে, খেয়াল করো। কিন্তু আমি যদি নর্মালি এখানে ভার্ব থ্রি লিখে এক্সপেক্টেড লিখলাম, ধরো বসায় দিলে, তাহলে কি বাক্যের অর্থ হইলো? হলো না তো, কারণ এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। শুধু ভার্ব থ্রি যদি একা একা বসে তখন সেটা হবে না, তার আগে আমাকে অক্সিলারি দিতে হবে। তাইলে আমরা বলবো যেটা ভবিষ্যতে পাবে, গল্পের স্টাইলে দেখবা, তখন এটার সাথে উইল বি বসতে পারে, উইল বি এক্সপেক্টেড, ক্যান বি বসতে পারে, ইজ বসতে পারে, বাট প্যাসিভে যে এটা, এই যে প্যাসিভের মধ্যে অ্যামিজ আর ওয়াজ সহ ভার্ব থ্রিটা বসবে। ক্লিয়ার? আসো এবার, বাট ইট ইজ ড্যাশ বাই ডিসপেয়ার that as the majority of the people dash under the crushing burden of rising prices। মজা দেখো, এই যে এখানে দেখো ভার্ব ফোর আছে, একটু পরে আমরা ভার্ব ফোর নিয়ে পড়বো, কিন্তু তার আগে কি নাই, কোনো অক্সিলারি নাই। তাহলে এই ভদ্রলোক একটা নন ফাইনাইট ভার্ব ফোর হিসেবে বসছে। এরকমই ভার্ব থ্রিও বসতে পারে, ভার্ব ফোর তো আমরা পড়বোই। তাহলে আসো মিলাও। তাহলে এই বাক্যে দেখো, ইট ইজ একটা ফাইনাইট ভার্ব অলরেডি বসে গেছে। এখন এই ভদ্রলোক যদি অক্সিলারি কাজ করে, তারপরে আমরা ভার্ব অন আইএনজি দিতে পারি, অ্যামিজারের সাথে আইএনজি বসে, অথবা প্যাসিভ হইলে এইটা ভার্ব থ্রি বসবে, তখন সেটা কমপ্লিট হবে। তাহলে এইটা মানে এই যে এক্সপেকটেশন বা কোনো একটা কিছু ছিল যেইটা ডিসপেয়ার দ্বারা রিপ্লেসড হয়েছে, এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে যে আশাটা ছিল সেই আশাটা রিপ্লেস হয়ে গেছে। তাহলে কি প্যাসিভ আছে না অ্যাক্টিভ আছে? ডেফিনেটলি প্যাসিভ আছে। তাহলে প্যাসিভ থাকলে আমরা এখানে দেখব উপরে কি আছে, এখানে রিপ্লেসড হবে, উপরে হয়তো মিসিং আছে। আসো, ইট ইজ রিপ্লেসড বাই ডিসপেয়ার অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল। তাহলে খেয়াল করো, এইটুকু ফাইনাইট ভার্ব হয়ে গেছে, ইজ প্লাস রিপ্লাইড। বাক্যে আর কোনো ক্লজ মেকার নাই আছে? মানে হু, হোয়েন, হোয়ার, অ্যাজ, ইফ, হাবি জাবি কিছু আছে? নাই। তার মানে বাক্যে আর একটাও ফাইনাইট ভার্ব বসবে না। কিন্তু এইখানে তো একটা ভার্ব আমার লাগবেই। তাহলে আমি কি সিদ্ধান্ত নিব? বাক্যে কোনো ক্লজ মেকার নাই, ভাইয়া বলছিলাম যে একটা ক্লজ মেকার ছাড়া কখনোই দুইটা ফাইনাইট ভার্ব বসবে না। তার মানে এই ভদ্রলোক এইবার নন ফাইনাইট হিসাবে বসবে। প্যাসিভ অবস্থায় থাকলে ভার্ব থ্রি বসবে, সাধারণত অ্যাক্টিভ অবস্থায় থাকলে সেটাকে যাবে। তাহলে পিপলরা, এই পিপলের অবস্থা কি? পিপল নাউন না? লোকেদের অবস্থা কি? এই লোকেদের অবস্থা হচ্ছে তাদের লাইফকে প্রাইজিং প্রাইস, এই ঊর্ধ্বগতি প্যারালাইজড করে ফেলছে। তাহলে লোকেরা নিজে নিজে যা প্যারালাইজড হয় নাই, তাদেরকে প্যারালাইজড করা হয়েছে। তাহলে পিপল, মেজরিটি অফ দ্য পিপল, অ্যাজ দ্য মেজরিটি অফ পিপল, আচ্ছা কী হবে? আচ্ছা সরি এখানে অ্যাজ আছে, আই ডিডন্ট নোটিস। আচ্ছা এখানে অ্যাজ আছে, তার মানে এইটা এইবার ফাইনাইট বসবে। একই কথা, এখানে ক্লজ মেকার যেহেতু চলে আসছে, তাহলে আর প্যারালাইজড অক্সিলারি বসবে, যার সাথে আর প্যারালাইজড। ঠিক আছে, প্যারালাইজড, ZED, প্যারালাইজড, পিপল আর প্যারালাইজড। সো যদি আমি এটা অ্যাজটা খেয়াল করে নিই, প্রথমে খেয়াল করো ভালো করে, এই জন্য মনোযোগ দিও, আমার নিজেরও কিন্তু দেখো মিস করে ফেলছি। এনিওয়ে, সো অ্যাজ যেহেতু আছে, দ্যাটস ওয়াই এখানে অক্সিলারিটা বসছে, অক্সিলারি বসে ভার্ব থ্রি বসবে, এটা ফাইনাইট হয়ে গেছে। কিন্তু যদি অ্যাজ না থাকতো, তাহলে আমাকে এখানে কিন্তু এই পিপল নাউনের অবস্থাটা এখানে জাস্ট নর্মালি প্যারালাইজড বসতো, আর বসতো না, তখন সেটা ফ্রেজে থাকতো। আসো, ইট ড্যাশ দ্যাট বিজনেস সিন্ডিকেট ম্যানিপুলেট মার্কেট প্রাইস। আচ্ছা, ইট ড্যাশ, এইটা ড্যাশ দ্যাট ক্লজ মেকারে বসছে। হ্যাঁ, বিজনেস সিন্ডিকেট ম্যানিপুলেট একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মেকার, একটা ফাইনাইট ভার্ব, নিশ্চয়ই এই পাশে আর কোথাও কোনো ফাইনাইট ভার্ব না, এই পাশে নিশ্চয়ই একটা ফাইনাইট ভার্বই বসবে। তাহলে এইটা আমরা দেখবো যে এই যে রিপোর্ট করা বা এটা দেখতে পেয়েছি, আমরা জানতে পেরেছি, লার্নও বসতে পারে। লার্ন কোথায় আছে? লার্নও নাই, তাহলে রিপোর্টেডই বসবে। তাহলে অক্সিলারি দাও ইজ, আর সাথে দাও রিপোর্টেড। কেন প্যাসিভ করলাম? কারণ এই রিপোর্টটা আমাদেরকে জানানো হয়েছে পত্রিকা, আমরা নিজে নিজে যে জানি না এই বিজনেস সিন্ডিকেট কি মার্কেট ম্যানিপুলেট করতেছে, আমরা জানি না, আমাদেরকে বরং পত্রিকা থেকে বা কোনোভাবে আমরা এটা জানছি, দ্যাট মিনস আমাদেরকে জানানো হয়েছে। ইট ইস রিপোর্টেড দ্যাট বিজনেস সিন্ডিকেট ম্যানিপুলেট দ্য মার্কেট প্লেস, একটা ফাইনাইট ভার্ব, এইবার একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল প্যাসিভে, আর মাঝখানে একটা ক্লজ মেকার। সাম সেলফিশ ম্যান, অলরেডি ম্যানটা সাবজেক্ট প্লুরাল, হ্যাঁ এখানে আর দেয়া আছে, তার মানে আমি খুব স্বাভাবিকভাবে বুঝতেছি যে তাদেরকে কি করা হবে, এখানে একটা ভার্ব থ্রি লাগবে। এইখানেও যে দুইবার রিপোর্টেড বসছে না, এদের ব্যাপারে বলা হয়েছে আর রিপোর্টেড টু হ্যাভ
যে তাদেরকে হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটিস, তাদের ব্যাপারে এটা জানানো হয়েছে তারা ইলিগাল অ্যাক্টিভিটিসে আছে। তাহলে প্যাসিভ বসছে, প্যাসিভ যেখানে বসবে সেখানেই ভার্ব থ্রি বসবে, কোনো কথা হবে না, ঠিক আছে। আসো দ্য মেজার, এইবার আসো মজা বাবা, দেখো দ্য মেজার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা নেওয়া হয়েছে যেই মেজার, প্যাসিভ হচ্ছে এটা ফর শিওর, ড্যাশ অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। তাহলে বাক্যে জায়গা আছে দুইটাতেই ভার্ব বসবে, কিন্তু ক্লজ মেকার নাই, কোথাও ক্লজ মেকার, এখানে তো ছিল চিপার মধ্যে আগে দেখি নাই, বাট এই বাক্যে দেখো নাই, মেজার সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট নাই। তাহলে যে কোনো একটাতে ফাইনাইট বসবে, একটাতে নন ফাইনাইট বসবে। তাহলে আসো আমি বাক্যের একটা অংশ মুছে দিয়ে আগে, ধরো আমি এই অংশটাকে মুছে ফেললাম, দ্য মেজার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, এটুকু মুছে ফেললাম, দেখো তো বাক্য হয়েছে কিনা, মেজার্সগুলা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, বাক্য হয়ে গেছে না। এবার এই অংশটা মুছে ফেললাম, মেজারগুলা ড্যাশ দ্য মেজার টেকেন বাই গভর্নমেন্ট, বাক্যের এটা কি মিলতেছে না। তাহলে আসো এইটুকুর মধ্যে আমি ফাইনাইট ভার্ব বসাবো, ফাইনাইট ভার্বটা কি নিব, দ্য মেজারগুলা নেওয়া হয়েছে, এই যে আর্নড পেয়েছে, দ্য মেজার প্লুরাল যেহেতু আছে, হ্যাভ আর্নড, HEARNED, দ্য মেজার্স হ্যাভ আর্নড অ্যাপ্রিসিয়েশন, তারা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। কোন মেজারগুলা, এই মেজারটা হচ্ছে এখানে নাউন, ভালো করে খেয়াল করো, আগের উদাহরণটার দিকে আমরা তাকাবো। এই যে এখানে টাস্কটা যেরকম নাউন ছিল, এই মেজারটাও নাউন, টাস্কটা যেরকম ইজ ভেরি হার্ড ছিল, এইখানেও মেজার্স, এইখান থেকে এইখানে আসো, হ্যাভ আর্নড অ্যাপ্রিসিয়েশন, টাস্ক ইজ ভেরি হার্ড, মেজার্স হ্যাভ আর্নড কি অ্যাপ্রিসিয়েশন। তাহলে মাঝখানে এইখানে যেভাবে মেজারের অবস্থা বর্ণনা করছিল, কোন মেজার, টেকেন বাই মি, এইখানে মেজার কার দ্বারা, টেকেন বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এইখানে নিশ্চয়ই আছে, এই যে টেক আছে, খেয়াল করো, টেকেন বাই দ্য গভর্নমেন্ট। এইখানে যে ভার্ব থ্রিটা হইল, এই ভার্ব থ্রির আগে কোনো অক্সিলারি না থাকায় এইটা একটা নন ফাইনাইট ভার্ব থ্রি হইল, বুঝা গেছে, বুঝছো এখন। সো এইভাবে আমরা চিন্তা করবো যে এখানে কেন মানে অক্সিলারি বসতো না, বসতো কখন, যদি এখানে বলতাম এই যে এরকমভাবে মেজার হুইচ আর টেকেন, তাইলে আমরা এখানে হুইচ নাই ব্যবহার করবো না, এই যে এখানে যেরকম ব্যবহার করছি, পিপল আর প্যারালাইজড, ঠিক আছে, অ্যাজ দ্য মেজরিটি অফ পিপল আর প্যারালাইজড, এখানে অক্সিলারি বসছে কারণ এখানে অ্যাজ ছিল একটা, বাট এখানে কিছুই নাই। সো এইভাবে চিন্তাগুলো করবো যে কোথায় ফাইনাইট দিব, কোথায় নন ফাইনাইট দিব। আসো পরেরটা ইজি, ইট ইজ একবার অলরেডি আছে, ইজ ক্লিয়ার, দ্যাট বসছে, তার মানে তারপর আরেকটা বলবে, ডাজ নট বসছে, পিপল উইথ এডুকেশন ড্যাশ, এটাও মজার, খেয়াল করো, ইট ইজ আগেরটার মধ্যে দেখো, ইট ইজ কোয়াইট ক্লিয়ার, দ্যাটটা বসছে ক্লজ মেকার, ইফ আ কান্ট্রি ডাজ নট প্রোভাইড ইটস পিপল উইথ দ্য এডুকেশন ফর মডার্ন এক্সপেক্টর, আর তো কোথাও ফাইনাইট বসবে না। তাহলে এডুকেশনের অবস্থা কি, এই এডুকেশনটা হচ্ছে নাউন, নাউনের দোষগুণ অবস্থা বর্ণনা করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এডুকেশন কোনটা, যেটা মডার্ন লাইফের জন্য দরকার, এই যে আমরা এখানে ব্যবহার করবো রিকোয়ার্ড, এখান থেকে যে উপরে যেটা মডার্ন লাইফের জন্য দরকার, এডুকেশন রিকোয়ার্ড ফর দ্য মডার্ন অ্যাসপেক্ট অফ লাইফ, সিম্পল আর আপ। সো যেখানে আমরা দেখবো যে ফাইনাইট ভার্ব দুইটা দরকার, সেখানে আমরা অক্সিলারি সহ বসাবো, যেখানে দেখবো যে ফাইনাইট ভার্ব দুইটা দরকার, সেখানে অক্সিলারি ছাড়া বসাবো, ভার্ব থ্রির এই দুইটা ব্যবহার, ফাইনাইট অর নন ফাইনাইট। আই গেস ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় তাহলে ডেফিনেটলি আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস আরও বিস্তারিত এই জিনিস নিয়ে পড়তে কয়েকটা উদাহরণ পাইলে ইনশাআল্লাহ বুঝে যাবা। আসো এবার আসি ভার্ব ফোর, তাহলে ভার্ব থ্রি গেল, ভার্ব ফোর আমরা এখন পর্যন্ত ভার্ব ওয়ান পড়ছি, টু পড়ছি, থ্রি পড়ছি, এখন আসতেছি ভার্ব ফোরে। ভার্ব ফোরের দুইটা ব্যবহার, আবারও একইভাবে দুইটা ব্যবহার বসবে। ভার্ব ফোরের মধ্যেও আমরা ভার্ব ফোর কোনগুলা, ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্ব ফোর, রাইট, ভার্ব ফোর মানে এটা, দুইটা ব্যবহার পাই। এই যে একটা ব্যবহার যেটা হচ্ছে ফাইনাইট ভার্বের ব্যবহার, খেয়াল করে এগুলো সব অক্সিলারি, এদের সাথে এরা মানে হচ্ছে এরা অক্সিলারি প্লাস ভার্ব অন আইএনজি, তাহলে অক্সিলারি সহ যেটা থাকবে ভার্ব ফোর সেটা হচ্ছে ফাইনাইট, আমরা আগে পড়ে আসছি। আর অক্সিলারি ছাড়া এগুলো একটা মূল ভার্ব, এরা নিজেরাই ফাইনাইট ভার্ব, তাদের পরে ঠাস করে ভার্ব অন আইএনজি বসে, এরা হয় ভার্ব ওয়ান অথবা ভার্ব টু অবস্থায় থেকে তাদের সাথে ভার্ব অন আইএনজি বসে এবং এরা অ্যাক্ট করে নন ফাইনাইট ভার্ব হিসাবে। তাহলে এই যে ভার্ব অন আইএনজির একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো যেমন তুমি কাউকে যখন বলো, আমরা এই জিনিসগুলো খুব বেশি, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, সারা জীবন মানে অ্যাডমিশন পর্যন্ত যখন যাবা তখন পর্যন্ত এগুলো লাগবে। এই বয়সে হয়তো খুব বেশিগুলো লাগবে না, স্টপ লাগতে পারে, স্টার্ট লাগতে পারে, তারপরে এইখান থেকে হচ্ছে বি বিকাম গেট ইউজ টু মাঝে মাঝে লাগতে পারে, আর হচ্ছে খুব বেশি প্রশ্ন আসে মাইন্ড থেকে, উড ইউ মাইন্ড গোয়িং আউট দেয়ার। আরেকটা প্রশ্ন আসছিল তোমাদের, ওটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল,
এনজয় সম্ভবত আসছিল একটা, হ্যাঁ এনজয় থেকে প্রশ্ন আসছিল একবার। আসো তাহলে এবার দেখো তো, মনে করো উড ইউ মাইন্ড হ্যাভ আ কাপ অফ কফি নাকি হ্যাভিং আ কাপ অফ কফি? ডেফিনেটলি হ্যাভিং, ছোটোবেলায় পড়ছো। আই স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক, মনে আছে? আই স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক, এই যে লিখছিলা ছোটোবেলায় বা সারা জীবনে যেটা পড়তেছে, আমি জাস্ট একটা উদাহরণ দেখাই। আই, এখানে ধরো স্টপড, আই স্টপড গোয়িং দেয়ার, আমি সেখানে যাওয়া বন্ধ করে দিছিলাম। এই যে গোয়িং দেয়ারটা ব্যবহার করছো এইখানে, এই দেয়ারটা, এই যে গোয়িংটা ভার্ব ফোর বসছে না, তার আগে কোনো অক্সিলারি আছে? নাই, তার মানে এটা নন ফাইনাইট হিসাবে বসছে। এই যে এই নন ফাইনাইট হিসাবে বসছে, ঠিক আছে? এই নন ফাইনাইট ভার্ব, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে তারপরে একটা ভার্ব বসছে, সেটা নন ফাইনাইট হিসাবেই বসছে, কারণ বাক্যে আর কোনো ক্লজ মেকার নাই। সো দুইভাবেই বসতে পারে, তারা অক্সিলারি সহ বসতে পারে যেটা ফাইনাইট, তারা অক্সিলারি ছাড়া বসতে পারে যেটা নন ফাইনাইট। যদি অক্সিলারি ছাড়া বসে তাহলে বাক্যের এই সময়ের এই ভার্বগুলো থাকবে, তারপরে বসবে, এগুলো পার্টিসিপল হিসাবেই কাজ করে। উদাহরণ দেখি আমরা তাহলে। ম্যানিপুলেট আবার একই জিনিস না, ম্যানিপুলেট করা, মেমোরাইজ করা, এক্সপেক্ট করা, ঠিক আছে? রিকোয়ার্ড ভার্ব থ্রি অবস্থায় আছে। প্রিচিং একটা আছে ভার্ব থ্রি। প্রোভাইড করা কোনো জিনিস, প্যারালাইজড আগেও পড়ছি আমরা। রিপোর্টেড, ওকে, কিছু বোধহয় মিল থাকবে। আসো, দোজ হু আর এনকারেজড ইন, আচ্ছা আরেকটা মজার ব্যাপার শিখাই দিই, সেটা হচ্ছে এইখানে লিখি প্রিপোজিশনের পরে যদি ফাঁকা পাও, ঠিক আছে, তার সাথে সাধারণত ভার্ব ওয়ান আইএনজি বসাই দিবা, তোমাদের বয়সে এগুলো আর কোনো চেঞ্জ হবে না, দেখবা। তাহলে আসো, দোজ হু আর এঙ্গেজড ইন, প্রিপোজিশন আছে না, তাহলে এরপরে ভার্ব ওয়ান আইএনজি বসবে। তাহলে যারা এনকারেজড হয় ট্রুথকে প্রচার করতে, তাহলে প্রিচিং বানান যা আছে তাই, PRACHING, প্রিচিং দ্য ট্রুথ, যারা সত্যকে প্রিচ করে, মানুষের মধ্যে ছড়ায় দেয়, উদ্ভাসিত করে, তারা আর রেসপেক্টেড। এই যে দেখো এখানে প্যাসিভ হয়েছে, কেমন হয়েছে? এই যে আর প্লাস ভার্ব থ্রি, অক্সিলারি প্লাস ভার্ব থ্রি, এটা একটা ফাইনাইট ভার্ব, প্যাসিভ হয়েছে, ঠিক আছে, বাই অল পিপল। তারপরে আসো, কমিউনিকেটিভ ইংলিশ মেথড ইজ প্রিভেলেন্ট in our country at present, but most of the students of our country are expert, তাহলে আর এক্সপার্ট ইজ সব কিছু বসে গেছে। এই ইন পাইছি আমরা প্রিপোজিশনের মতো, আবার এখানে ভার্ব ওয়ান আইএনজি বসবে। তারা কিসে এক্সপার্ট? মেমোরাইজিং, ঠিক আছে? এই যা আছে দেখো, যে মেমোরাইজ করা এক্সপার্ট তারা, তাহলে এটাকে আমি ভার্ব ওয়ান আইএনজি করে দিব। আর মেমোরাইজিং অ্যান্সার্স, ঠিক আছে, রাইজিং অ্যান্সার্স, তারা উত্তর মুখস্থ করাতে এক্সপার্ট। ওকে, আসো, নো নেশন ক্যান গো এহেড উইদাউট, আবারও প্রিপোজিশন আসছে, তারপরে তাহলে আবারও ভার্ব ওয়ান আইএনজি বসবে। উইদাউট ড্যাশ দেম, এডুকেশন দেয়া ছাড়া, তাহলে দেয়া ইংরেজি কি? প্রোভাইড। এই যে প্রোভাইড থেকে কি হয়ে যাবে? ভার্ব ওয়ান আইএনজি হয়ে যাবে, কারণ তার আগে প্রিপোজিশন আসছে। প্রোভাইডিং দেম কোয়ালিটি এডুকেশন, তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়া ছাড়া কোনো দেশ আগে যেতে পারে না। বিভিন্ন বোর্ড আসছে, দেখো 1026 আসছে। বিজনেস সিন্ডিকেট ড্যাশ মার্কেট প্রাইস, বিজনেস সিন্ডিকেট মার্কেট প্রাইসকে কী করছে? এটা আগে একবার আমরা ভার্ব ওয়ান দিয়ে করেছিলাম, এবার আমরা একটু চেষ্টা করবো ভার্ব ওয়ান আইএনজি দিয়ে করতে। তাহলে বাক্যে যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে ক্যান গো ফাইনাইট ভার্ব, এইখানে ইজ রিলেভেন্ট ফাইনাইট ভার্ব, এখানে হু আর এনকারেজড ফাইনাইট ভার্ব, এই পাশে ক্লজ মেকার আছে বিধায়, এই পাশে আরও একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে বিধায় আমাকে একটা নন ফাইনাইট ভার্ব নিতেই হয়েছে। এটাও নন ফাইনাইট, এটাও নন ফাইনাইট, এটাও নন ফাইনাইট, কিন্তু এইখানে তো ফাইনাইট লাগবে, কারণ বাক্যে কোনো ভার্ব নাই। একটা ভার্ব মিনিমাম লাগবে যেটা ফাইনাইট ভার্ব। তাহলে আসো এবার মিলাও। তাহলে বিজনেস সিন্ডিকেট আমরা আগে একবার ব্যবহার করছিলাম ভার্ব ওয়ানে, এবার ব্যবহার করবো ভার্ব ওয়ান আইএনজিতে। তাহলে ইজ ম্যানিপুলেটিং, ম্যানিপুলেটিং, বিজনেস সিন্ডিকেট আর ম্যানিপুলেটিং দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসটাকে বিজনেস সিন্ডিকেটটা ম্যানিপুলেট করছে। দ্যাটস ইট, ওকে। তাহলে এইগুলো আমাদের ভার্ব থ্রি এবং ফোরের যে ব্যবহারগুলো আমরা দেখলাম, যে ভার্ব থ্রি ফাইনাইট নন ফাইনাইট দুইটাই বসতে পারে, ভার্ব ফোরও ফাইনাইট নন ফাইনাইট দুইটাই বসতে পারে, কিছু ওয়ার্ডকে আলাদা করে মনে রাখছে। এবার আসো ভার্ব ফাইভ, ওকে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস একটু মজা পড়ায় যাই, পরে হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে। এম ইজ আর যেহেতু আসছে একবার, ধরো যে এম ইজ, হ্যাঁ, আর ওয়াজ, ওয়ার, এদের ব্যবহার দুই ধরনের হইতে পারে। এদের পরে এরা যদি অক্সিলারি হিসাবে কাজ করে, হ্যাঁ, ধরে নাও যে এরা অক্সিলারি হিসাবে কাজ করছে, তাহলে তারপরে ভার্ব বসে, ভার্ব ওয়ান আইএনজি বসে অ্যাক্টিভে, ভার্ব থ্রি বসে প্যাসিভে, হ্যাঁ। আবার হইতে পারে যে এরা নিজেরাই ভার্ব, তখন তারা ভার্ব ওয়ান অথবা টু হিসাবে কাজ করে, ঠিক আছে। যেমন উদাহরণ দিই, হি ইজ, এখানে হ্যাভ হ্যাজও আছে, দুইটাই লিখো, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে লিখো হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে, এই যে হ্যাজ নিজে ভার্ব হিসাবে কাজ করতেছে। আবার এই পাশে যদি আসি তাহলে আমি দেখবো যে এটা আবার ভার্ব থ্রি হিসাবে, যেমন হি
হ্যাজ BROUGHT একটা কলম সে কিনে নিয়ে আসছে, বাট আ পেন। তাহলে এইখানে পার্থক্য কি? এইখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ অক্সিলারি হিসাবে কাজ করে, তারপরে ভার্ব থ্রি দিচ্ছে, এইখানে সে নিজেই ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করতেছে, তার আর কোনো কিছু দরকার নাই। ওকে, সো এই জিনিসগুলো আমি যার ওয়াজার যখন একা একা থাকবে তখন তারা ভার্ব হিসাবে ফাইনাইট ভার্ব নিজেই ব্যবহৃত হবে। এই যে এখানে কতগুলো জায়গায় উদাহরণ দেখছি আমরা, আর এর বাইরে তারা অক্সিলারি হিসাবে কাজ করতে পারে। গেল, এবার আসো ভার্ব ফাইভ। ভার্ব ফাইভ হচ্ছে 2 + ভার্ব 1, রাইট ভাইয়া? ভার্ব ফাইভ ইকুয়ালস 2 + ভার্ব 1, আগে 2 বসে তারপর একটা ভার্ব 1 বসবে। ব্যবহারটা খুব সহজ, এইটা একদম সারা জীবন লাগবে, তোমাদের অ্যাডমিশন পর্যন্ত লাগবে কিন্তু ভাই, হ্যাঁ এখনই শিখাই দিচ্ছে। আসো খুব ছোট ছোট ব্যবহার জেনে নাও, তাইলেই হবে। এই যে প্রপোজ করা, ম্যানেজ করা, তারপরে হচ্ছে প্রমিস করা, হ্যাঁ ট্রাই করা, শেখা, আই লার্ন টু গো দেয়ার, ঠিক আছে, নিড ব্যবহৃত হওয়া, ওয়ান্ট ব্যবহৃত হওয়া, হোপ ব্যবহৃত হওয়া, এই কয়েকটা আপাতত শিখে রাখো। ডিসাইড, এই কয়েকটা শিখে রাখো, কাজে দিবে তোমাদের, মানে এসএসসি শেষ করে দিতে পারবা। এই ভার্বগুলোর সাথে কিছু ভার্ব, এরা হচ্ছে ভার্ব যেগুলো সবাই ফাইনাইট ভার্ব, এই ভার্বগুলোর সাথে 2 + ভার্ব 1 বসে, পরে যদি কোনো ভার্ব আসে, যেমন একটা উদাহরণ দিই, যেমন আই যেটা দিয়ে আমরা পড়ছি, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, যেটাই খেলতে চাও। তাহলে এই যে ওয়ান্ট ভার্বের পর, খেয়াল করো, ওয়ান্ট ভার্বের পর 2 + ভার্ব, যে ভার্ব 5 বসছে, এটা একটা। আর এরা হচ্ছে, এটা তো ভার্ব গেল, এরা আছে কিছু অ্যাডজেক্টিভ, এগুলো প্রত্যেকগুলোকে দেখো, খুব ইজি, সারা জীবনই পড়ছো। খেয়াল করো, অ্যাংশাস, আমি খুবই অ্যাংশাস টু গো দেয়ার। এই যে প্রশ্ন খুব কঠিন সমাধান করা, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য কোয়েশ্চেন, ইট ওয়াজ ইজি টু অ্যান্সার, হি ইজ গুড টু গো, ঠিক আছে, ইট ইজ ভেরি হার্ড টু সলভ। এই যে এইবল আনএইবল বসে, আই এম এইবল টু গো দ্যাট, টু ডু দ্যাট, এই জিনিসগুলো বসে। তাহলে এই অ্যাডজেক্টিভগুলোর আগেও আমরা দেখব, মানে এই অ্যাডজেক্টিভগুলোর পরে আমরা দেখব কি বসে, 2 + ভার্ব 1 বসে, ঠিক আছে। আচ্ছা, কেমন একটা উদাহরণ দিই, একটা যেটা বললাম যে আই অ্যাম এইবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো। তাহলে খেয়াল করো কি ঘটলো, এই যে এখানে এইবলটা ছিল, এইবলের পরে 2 + ভার্ব 1 বসছে, এখানে ওয়ান্টের পরে 2 + ভার্ব 1 বসছে। তাহলে এই ভার্বগুলো আর এই অ্যাডজেক্টিভগুলো জাস্ট একবার একটু দেখে নিলে জীবন আস্তে আস্তে দেখবা যে ইংরেজি পড়তে পড়তে গেলে ইউজড হয়ে গেছে। মুখস্থ করার দরকার নেই কোনোটাই, মুখস্থ এই লিস্টেরও কিছু মুখস্থ করার দরকার নেই, ওই লিস্টেরও কিছু মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট পড়তে পড়তেই তোমরা শিখে ফেলবা। আসো তাহলে দেখি যে অ্যাডমিশন, মানে তোমাদের পরীক্ষাগুলোতে কীভাবে আসছে। ঢাকা বোর্ডে আসছে 26-এ, ইট উইল বিকাম, এই যে উইল বিকাম আনএবল টু, আনএবলের সাথে 2 + ভার্ব 1 বসে, টু দেয়াই আছে, আমি শুধু ভার্ব 1 নিব। আনএবল টু কি, ড্যাশ, আনএবল টু অ্যাচিভ, করতে পারবে না তারা, কই অ্যাচিভ, এই যে অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ অল আউট প্রসপারিটি, অর্জন করতে পারবে না তারা। 2 নাম্বার, দে শুড বি এনকারেজড, এনকারেজড করতে হবে তাদের, এই যে আসছে এখানে, কই এনকারেজ ছিল এখানে, আসে না, মানে লিখে নাও এনকারেজড, একটা লিখে নাও, যেহেতু মিস গেছে তাহলে এটা লিখে দিলাম এনকারেজড, এনকারেজড, ও আছে তো, আরে আমি চোখে দেখতেছি না এখন, এই যে এনকারেজ সবার লাস্টেরটা, আসো আসো আসো। তাহলে এনকারেজ টু লার্ন ইংলিশ, তাদের ইংলিশ শেখা উচিত, এই যে টু লার্ন, 2 + ভার্ব 1, ঠিক আছে, এনকারেজ টু লার্ন ইংলিশ। আসো, পেবলস আর ট্রিকি থিংস ফর কাউস, টু দেয়াই আছে ভাই, আমার কাজ হচ্ছে এখন শুধু একটা ভার্ব 1 নেয়া, টু ক্যারি, নুড়ি পাথর কাকেদের জন্য ক্যারি করাটা খুব কঠিন, এই গল্পটা ছিল, যশোর বোর্ডে আসছে 26, সো ইজি। আচ্ছা, এর বাইরে কিছুই আসবে না, ভার্ব 1 2 3 4 5 আমরা পড়ে ফেলছি 5টা, 6 নিয়ে বলছি যে 6 থেকে আসেই নাই গত কয়েক বছরে, সো আমি প্যারা দিব না, অল্প কয়েকটা জিনিসকে একটু প্যারা দেবো, সেটা তোমরা অলরেডি পারো। খেয়াল করো, ইফ নিয়ে বলছিলাম যে পরে ইফ বুঝাবো একটু। ইফের 3টা বাক্য থাকে সাধারণত, কন্ডিশনাল হয়, এগুলা আরও বিস্তারিত এখন পড়ানোর দরকার নাই, জাস্ট উদাহরণ দেখো, আমি লিখলাম ইউ কাম, মানে ইফটা শুরুতে ইফ ইউ কাম, আরেকটা বসে হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো, 3টা বাক্য লিখে এরপরে বুঝাই। ইফ ইউ কেম আই উড গো, হ্যাঁ, আরেকটা বাক্য হচ্ছে ইফ ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। উড কুড মাইট যে কোনোটা বসতে পারে, বাট মূল ব্যাপার হচ্ছে ভার্ব 3 বসবে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, আসো একটু সামারাইজ করি। এই যে ভার্ব 1 ছিল, তার পরিবর্তে, মানে ইফের এক সাইডে যদি ভার্ব 1 থাকে, ব্যাপারটা এরকমভাবে কল্পনা করো, ইফের এক পাশে ভার্ব 1, অন্য পাশে উইল প্লাস ভার্ব 1, ঠিক আছে, এক পাশে ভার্ব 2,
অন্য পাশে উড গো, উড প্লাস ভার্ব ওয়ান, উড কুড। এক পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে। এই পাশে আমরা দেখবো উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এই জিনিসটা বসবে, পারফেক্টিভে বসবে, ঠিক আছে? তাহলে এইটুকু একটু মাথায় থাকবে না আমাদের, ইফ যুক্ত এই তিনটা নিয়ম অবশ্যই মাথায় থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা আসো, ছোট্ট নিয়ম যেটা ফেলে আসছিলাম। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটা পরে আসতেছে। দেখো কি নিয়ম, অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে কি কি ঘটে? দুইটা ব্যাপার ঘটতে পারে, এটা আসেই না বাট জাস্ট শিখায় রাখতেছি যাতে মনে থাকে আর কি। অ্যাজ ইফ আসলে দুই ধরনের, হি টক্স, একটা হচ্ছে ভার্ব ওয়ান বসতে পারে বাক্যে, যেমন হি টক্স, তারপর এরকম বসে অ্যাজ ইফ। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভার্ব টু বসতে পারে, যেমন হি টকড, সে কথা বলতো, সে কথা বলে আর সে কথা বলতো। যদি ভার্ব ওয়ান থাকে তাহলে দুইটা ঘটনা ঘটবে, ভার্ব ওয়ান যদি থাকে এই পাশে এসে দুইটা ঘটনা ঘটবে। অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড, এখানে বসবে বি ভার্ব, বলবে তোমাকে এরকম দাগ দিয়ে। আরেকটা হচ্ছে হি ড্যাশ এভরিথিং, নর্মাল ভার্ব, হ্যাঁ, ফাইনাইট ভার্ব, যে সে সব জানে। আচ্ছা, যদি বি ভার্ব থাকে তাহলে তোমাকে লিখতে হবে হচ্ছে ওয়ার ব্যবহার করতে হবে। এটাই নিয়ম আজকের, একটা নতুন নিয়ম পড়লা, এতক্ষণ পর্যন্ত যা পড়ছি কোথাও নতুন কিছুই পড়ো নাই। হি ওয়ার বসবে, জাস্ট যেটাই থাকুক এখানে ওয়ার বসবে, আর এখানে হচ্ছে ভার্ব টু বসবে, নিউ, হ্যাঁ, ভার্বটা এখানে টু বসবে। আচ্ছা, আর যদি এইখানে এসে আমরা দেখি যে টকড ভার্ব টু আছে, এখানে তো ভার্ব ওয়ান ছিল, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেম জিনিস, হি ড্যাশ ম্যাড, সে এমনভাবে কথা বলতেছিল যে সে পাগলা ছিল, তাহলে এইখানে এই ওয়ারের পরিবর্তে আমরা দেখব একটা কিছু বসবে আর এখানে ভার্বটা বসবে। লিখে ফেলি তারপরে বোঝাচ্ছি। আচ্ছা খেয়াল করো, একই জিনিস জাস্ট একটু চেঞ্জ হবে। এখানে ওয়ারের পরিবর্তে এই পাশে এসে আমরা দেখব হ্যাড বিন বসবে, হি হ্যাড বিন মেড। এটা হচ্ছে ন্যারেশনে পড়ছিলাম, মনে আছে যে ওয়ারের পরিবর্তে হ্যাড বিন বসে। সো আরও অতীতে যখন যাচ্ছে হ্যাড বিন বসতেছে। আর এইখানেও একই জিনিস, হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড নোন এভরিথিং, এমন একটা ভাব যে সব কিছু জানতো। তাহলে এখানে ভার্ব টু, এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এখানে ওয়ার, এখানে হ্যাড বিন। ওকে, সো এইটুকুই আজকে নতুন, আর তেমন কিছুই তোমাদেরকে শেখাই নাই। আরেকটা নিয়ম আছে, এটা হচ্ছে সিন্সের নিয়ম। একই জিনিস, যাহাই অ্যাজ ইফ অলমোস্ট তাহাই সিন্স, সিন্স থাকলে দুইটা বাক্য বসে, এগুলো কিন্তু এক্সট্রা শেখাচ্ছি। ইট ইজ, ধরো এরকম থাকে। আচ্ছা দেখো কি ব্যাপার, খেয়াল করো, ইট ইজ আ লং টাইম, অথবা ইট হ্যাজ বিন, দুটার একটা, যে কোনো একটা থাকুক, মূল কথা প্রেজেন্ট আছে। আরেকটা বাক্য হয় ইট হ্যাড বিন, ইট ওয়াজ আ লং টাইম। এই দুইটার মধ্যে ভালো করে খেয়াল করো, যখন ইট ইজ থাকবে, সিন্স থাকবে, উই মেট লাস্ট, ভার্বটা কি বসলো, টু বসলো, আর এইখানে হবে উই হ্যাড মেট লাস্ট, এখানে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসলো। সো পার্থক্যের জায়গা কি ভালো করে যে বোঝো। এইখানে যদি ভার্ব ওয়ান বা প্রেজেন্টে থাকে, এই পাশে এসে ভার্ব টু বসছে, আর কিছু না। এইখানে যদি ভার্ব টু থাকে, ওই যে ওয়াজ ওয়ার ভার্ব টু বসে, মনে আছে বলছিলাম কোথায়, এই যে এখানে ওয়াজ ওয়ার নিজেই ভার্ব টু বসতে পারে যদি তারপরে কিছু না থাকে। আছে এইখানে কিছু না, যে এখানে কিছু আছে, অন্য কিছু আছে নাই, তাহলে এই পাশে এসে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবে, এইটুকুই নিয়ম। তাহলে এইটা যা, এইটা অলমোস্ট তাই, যে হ্যাড প্লাস ভার্ব থ্রি, ভার্ব টু, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, ভার্ব থ্রি থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, দুটো একই নিয়ম, আলাদা করে মনে রাখার কিছু নাই। ওকে, একটা নিয়ম রয়ে গেছে, সেটা হচ্ছে বি ভার্ব যদি থাকে, কিছুই না, জাস্ট উদাহরণ আছে, পরে যদি বলো যে ভাইয়া এটা তো বুঝি নাই, এটা দেখানোর জন্য জাস্ট রাখছি, আসো দেখি কি হয়েছে, ঘটনা কি। দেয়ার বি ভার্ব বসবে, হ্যাভ বসতে পারে, এটাই তো ভার্ব ওয়ান হিসেবে বসে। এটা কার সাথে যাবে মূলত, এটার সাথে যাবে। চলো এটাকে এইখান থেকে বুঝাই, কই গেল, এটা এইখান থেকে বুঝাই দিই, চলো এটার সাথে বুঝাইলে ভালো বুঝবা, ঠিক আছে? তাহলে উদাহরণ সহ আগাতে পারবো। হ্যাঁ, এই যে দেখো দেয়ার ড্যাশ নো ওয়াটার, কিছুই নাই, সো ওয়াজ বসবে, কোনো ওয়াটার ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়াটার। করাপশন ইজ, এই যে ইজ নিজেও বসছে, ইট ড্যাশ, ইট ইজ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ, আর কিছু নাই, আমি যারা পরে কিছু বসতেছে না, তার মানে সে নিজেই ভার্ব হিসাবে বসছে, ভার্ব ওয়ান হিসাবে, এটা ভার্ব টু হিসাবে বসছে, মানে বি ভার্বের নামে তারা বসে। হ্যাভ ভার্ব থাকতে পারে, একই জিনিস, মেন ইন হাই পজিশন ড্যাশ অনেস্ট, তাদেরকে অনেস্ট হইতে হবে
টু বি দেয়া আছে অলরেডি, তাহলে মাঝখানে এখানে হ্যাভ হ্যাজ এর মধ্যে বসবে। ম্যান যেহেতু সাবজেক্ট প্লুরাল, এই জন্য এখানে হ্যাভই বসবে, হ্যাভ টু বি অনেস্ট। এবার এইটুকু হয়েছে, আলাপ সিম্পল। এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, তো কী হয়েছে আমাদের, সমস্যা নেই। সো এইবার সাম আপ করি আমরা যা যা শিখছি সব কিছুর। বলছিলাম যে লাস্ট স্লাইডে এসে আমরা একদম সব কিছুকে এক করবো। এতক্ষণ পর্যন্ত ভার্ব 1 2 3 4 5 6 যা পড়ছি সবগুলাকে এবার এই স্লাইডে মিলাবো। একটা স্লাইড তোমার জন্য ভার্ব রাইট ফর্ম ভার্বকে মনে রাখার জন্য যথেষ্ট। তুমি যদি এই স্লাইডটাকে পুরো লেকচারটা করে এসে এই স্লাইডটাকে জাস্ট একবার একটু দেখো যে কোথায় কোথায় ভার্ব 1 2 3 4 5 জাস্ট মাথার মধ্যে রাখো যে কোথায় ফাইনাইট নন ফাইনাইট সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে শুরু করছিলাম, সব কিছুকে মিলাই নিয়ে এবার আমরা একটু মিলাই হিসাবটা। চলো এই যে আসো, হ্যাঁ ডু বা ডাজ থেকে শুরু করে এই যে শুরু করছিলাম আমরা যে ডু বা ডাজ থাকবে, অথবা কি থাকবে, ডিড থাকবে, অথবা শ্যাল উইল থাকবে। নেক্সট দিয়ে একটা সৌরযোগ্য তাকাইছিলাম, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, সামটাইমস, রেগুলারলি, অফেন, এরা যদি থাকে এদের সবার সাথে অলওয়েজ কি বসে, ভার্বটা বসে হচ্ছে ওয়ান। এদের সবার সাথে কি বসে, ভার্ব ওয়ান বসে। ওকে, এই যে ইয়েস্টারডে অথবা লাস্ট দিয়ে একটা সৌরযোগ্য তাকাইছিলাম, ইট ইজ টাইম, হাই টাইম আলাদা করে পড়ছি, সিমস, অ্যাজ ইফের নিয়ম লাস্টে এসে দেখাইছি। এদের সবার সাথে সব সময় ভার্বটা বসে হচ্ছে ভার্ব টু, অর্থাৎ পাস্ট ফর্ম। আমরা টোটাল 5টা ফর্ম নিয়ে কাজ করছি ভার্বের, 1 2 3 4 5, 6 নাম্বারটা বাদ দিছি, তাহলে ভার্ব 1 এই পুরো আলোচনার মধ্যে ঢুকে গেছে, ভার্ব 2 এইখানে চলে আসছে। এইবার আসো ভার্ব 3। ভার্ব 3তে আমরা দেখছি দুইভাবে হয়। একটা হচ্ছে যদি আমরা দেখি যে প্যাসিভ অথবা অ্যাক্টিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে কি ছিল, এই যে ভদ্রলোকগুলা, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা সবাই অ্যাক্টিভের মধ্যে ছিল, আর হ্যাড প্যাসিভ ছিল হচ্ছে যদি অক্সিলারি পরে ভার্ব 3 থাকে। এর বাইরে আমরা দেখছি পার্টিসিপল হয়ে আলাদা করে নন ফাইনাইট বসতে পারে, এটাকে এখানে নিয়মে আনি নাই। আসো এবার এই যে দুই ভাই এরা, হ্যাঁ এরা কিসের মধ্যে বসে, ভার্ব 4 হিসাবে বসে। কোন ধরনের ভার্ব 4, এই যে এদের সাথে অক্সিলারি আছে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ফাইনাইট ভার্ব 4, যেহেতু অক্সিলারি হিসাবে তারা বসতেছে। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এই ভার্ব 1 আইএনজি বসতেছে, তাহলে এটা ফাইনাইট। আর এইখানে আই, ধরো এইখানে আই নক গোয়িং দ্যাট, আই মেনশন ডুইং দ্যাট, আই রিকমেন্ড গোয়িং দ্যাট, এইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব 4 হিসাবে বসতেছে। তাহলে একটা ফাইনাইট ভার্ব 4, একটা নন ফাইনাইট ভার্ব 4, কিন্তু এরা প্রত্যেকেই ভার্ব 4 হিসাবে, ভার্ব 9 হিসাবে বসতেছে। এরপরে আমরা শিখছি একটা সুন্দর জিনিস, যেটা ভবিষ্যতে গেলে আরও বড় যখন হবে তখন আরেকটু কাজে লাগবে। এসব জায়গা থেকে অ্যাডমিশনে ধুমাধুম প্রশ্ন আসে। সো আরেকটু বড় যখন হবে তখন দেখবা যে অলরেডি যে ক্লাসটা আরেকটু কাজে লাগবে তোমাদের। এইখানে আমরা শিখছি যে হ্যাঁ আমরা এইখানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1, এগুলা কিছু ভার্ব যাদের সাথে 2 প্লাস ভার্ব 1 বসে, এরাও কিছু অ্যাডজেক্টিভ যাদের সাথে 2 প্লাস ভার্ব 1 বসে। মোটে ওর উপর এটা হচ্ছে ভার্ব 5 এর নিয়ম এরা, ঠিক আছে? তাহলে ভার্ব 5 পড়ছি, 1 পড়ছি, 4 পড়ছি, 3 পড়ছি, 2 পড়ছি, 1 পড়ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আলাদা করে নিয়মগুলোকে জাস্ট মাথায় যেন মিস না হয় যে ভার্ব 2টা আলাদা করে কোথায় বসতো। আমরা দেখছি যে ভার্ব 2টা আলাদা করে এই যে ভার্ব 2টা বসতো বিফোরের পরে আর আফটারের আগে, আবার ভার্ব হ্যাড প্লাস ভার্ব 3 বসতো বিফোরের আগে আফটারের পরে। ইফের নিয়মটা আমি আলাদা করে শেষে দেখাইছি বলে আবার আলাদা একটু মেনশন করে দিছি। এই হচ্ছে আমাদের টোটাল রাইট ফর্মস অফ ভার্বসের যা কিছু আছে তা। এর চেয়ে সহজভাবে আই থিঙ্ক আর উপস্থাপন করা যায় না। এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আমরা এই যে বেসিক রুলসগুলো শিখলাম এগুলোর মাধ্যমে কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবো রেগুলার, যাতে করে তোমাদের এই সব জিনিস মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? তাহলে চলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে চলো। ওকে, একটা প্রশ্ন আগে ধরবো, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 26-এ যে প্রশ্নটা আসছে, এটা একদম শুরুতে বানিয়েছিলাম, রাইট? যেটা ধরে ধরে আমরা আগাবো। আসো, প্রথমে কি আছে, রিচ, তারপরে কি, রিচ মানে পৌঁছানো, হ্যাভ, হ্যাভ আইদার এরপরে ভার্ব 3 বসবে অথবা সে নিজেই ভার্ব হিসাবে বসবে, ফাইনাইট ভার্ব হিসাবে। গো মানে যাওয়া, টেক মানে নেয়া, কোনো জিনিস গ্রহণ করা, এক্সেপ্ট এক্সপেক্ট করা মানে প্রত্যাশা করা, নিড দরকার, নো বি ভার্ব বসবে, রিমেইন বি রিমেইন কাছাকাছি থাকে, ডেয়ার মানে সাহস দেখানো। আসো, কারাপশন ইজ অপোজিট টু অনেস্টি, একটু আগেই পড়ছি আমরা যে ইজ নিজেই এখানে ফাইনাইট ভার্ব হিসাবে বসছে, রাইট? ই ড্যাশ লাইক এন ইনফেকশাস ডিজিজ, কোথাও কিছু নাই, তাহলে এখানে বি ভার্বই ফাইনাইট ভার্ব হিসাবে বসবে। ইট ইজ লাইক এন ইনফেকশাস ডিজিজ, এইটা অনেকটা সংক্রামক রোগের মতো যা একজনের হয়েছে আরেকজনেরও ছড়াবে। ইফ আ ম্যান, যদি একজন লোক, ম্যান সাবজেক্ট সিঙ্গুলার আছে, এরপরে আনপানিশড অবস্থায় যদি চলে যায় মানে গো। ইফ আ ম্যান গোজ, কেন ভার্বের সাথে এস বাই এস বসলো? কারণ সাবজেক্ট সিঙ্গুলার আছে, তারপর সিঙ্গুলার থাকতে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস বসে। হি ড্যাশ টু কমিট, সে আবার কমিট করবে, সাহস দেখাবে একটা করাপশন করার যদি সে আনপানিশড যায়।
তাহলে সাহস দেখানো ইংরেজি হচ্ছে ডেয়ার। ডেয়ারের সাথে আমরা ব্যবহার করবো এস বা ইএস, ডেয়ার্স প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে। আমার মনে হলো ভাই প্রেজেন্ট ইনডিফিনিট রাখবো না, তাহলে আমরা এখানে উইল ব্যবহার করবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করাটাই শ্রেয়, কারণ হচ্ছে এটা জিরো কন্ডিশন আছে যে এটা ছেড়ে দিলে সে আবার করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, মেজার্স ড্যাশ এগেনস্ট করাপশন, করাপশনের এগেনস্টে মেজার নিতে হবে। তাহলে নেয়া ইংরেজি হচ্ছে শুড বি, শুড বাই অর্থে বসে, তাহলে যেহেতু নিজে নিজে নেবে প্যাসিভ হয়ে, শুড বি টেকেন নিতে হবে এই অর্থে বসবে। তাহলে টেক আছে কোথাও, আছে কোথায়, এই যে টেক, এই টেক চেঞ্জ হয়ে গেল শুড বি টেকেন, কারণ প্যাসিভ হয়েছে, মেজারকে নিতে হবে। মেজার নিজে এসে হেঁটে হেঁটে বলবে না যে আমাকে নাও, ডেফিনেটলি না। আচ্ছা, বাট হোয়াট উই ড্যাশ, আমাদের যেটা দরকার, উই প্লুরাল ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সবচেয়ে বেশি দরকার সোশ্যাল অ্যাওয়ারনেস। তাহলে দরকার ইংরেজি হচ্ছে নিড, ভার্ব ওয়ানই আছে, কারণ প্রত্যেক দিনই লাগবে, রেগুলারই যেটা লাগবে, সবসময় যেটা লাগবে সেটা প্রেজেন্টেই পড়ে এবং তাকে ভার্ব ওয়ানই রাখতে হয়, সেটা হচ্ছে ভার্ব ওয়ানই বসবে। তাহলে সোশ্যাল অ্যাওয়ারনেসটা আমাদের বেশি দরকার। আমরা দ্যাট আ কান্ট্রি ড্যাশ অ্যাট পিক লেভেল, পিক ডেভেলপমেন্টে যাবে না একটা কান্ট্রি যদি করাপশন ফ্রি না হয়। তাহলে কি আমরা জানি এই ঘটনাটা, তাহলে এখানে আমরা লিখব উই নো, আমরা জানি দ্যাট আ কান্ট্রি ড্যাশ ইটস পিক, কখনোই তার পিক ইয়াতে যাবে না। তাহলে রিচ মানে হচ্ছে যাওয়া, তাহলে ক্যান নট রিচ, আমি বললাম ভাই আমি ক্যান ব্যবহার করব না, রেগুলার ব্যবহার করব, ডাজ নট রিচ, লেখো ডাজ নট রিচ। না ভাই আমি উইল ব্যবহার করব, লেখো উইল নট রিচ। যাই লিখো তারপরে তো ভার্বটা ওয়ানই, রিচই বসবে, রাইট? তাহলে ক্যান, ডাজ অথবা উইল তুমি যেটাই লিখো তারপরে নেগেটিভ নট দাও, তারপরে রিচ ভার্ব ওয়ানই বসবে, ডাজন্ট ম্যাটার। এইটার পিক লেভেলে পৌঁছাবে না ইফ ইট ড্যাশ ফ্রি, ইফ ইট ইজ নট ফ্রি অথবা ডাজ নট রিমেইন, ঠিক আছে? if it remains free from, দেখি, we know that a country cannot reach, পৌঁছাইতে পারবে না, রিমেইন যদি থাকে সে করাপশন ফ্রি না হয়, if it does not remain, if it does not remain free from corruption, ওকে? আচ্ছা, যদি সেটা করাপশন ফ্রি না হয়। সো ম্যান ইন হাই পজিশন, একটু আগে এটা করছি, হ্যাভ টু বি, এই যে এখান থেকে হ্যাভ বসবে, যে হ্যাভ, তাহলে সেটা ভার্ব থ্রি কিন্তু বসতেছে না, এরপরে সে নিজেই বসতেছে ভার্ব হিসাবে। হ্যাভ টু বি অনেস্ট দেন আ পিসফুল কান্ট্রি, তখনই সম্ভব যে আমরা একটা পিসফুল কান্ট্রিকে এক্সপেক্ট করতে পারবো। মজার ব্যাপার দেখেন, যদি তুমি এক্সপেক্টেড লিখে দাও তাহলে হচ্ছে না কিন্তু, এই যে এখানে এক্সপেক্ট থেকে, কারণ কান্ট্রি নিজে নিজে এসে হেঁটে হেঁটে এক্সপেক্ট করবে না, তাকে এক্সপেক্ট করা যাবে। তাহলে ক্যান বি এক্সপেক্টেড, আমরা এখানে ক্যান দিয়ে বি দিয়ে দিতে পারি, প্যাসিভ হয়ে যাবে, ক্যান বি এক্সপেক্টেড ফর অল, শুড বি এক্সপেক্টেড, দেন এখানে শুডও দেওয়া যেতে পারে, ঠিক আছে? তখনই উচিত হবে শুড বি এক্সপেক্টেড, একই জিনিস, ভার্ব থ্রিটা বসালেই জরুরি কথা। সো দেখো ইজিলি আমরা একটা বোর্ডের প্রশ্ন সমাধান করে ফেলতে পারলাম, জাস্ট এই একটা স্লাইডকে আমরা মাথায় রাখছি। এতক্ষণ ধরে বিস্তারিত পড়ছি আমরা, কোনটা ভার্ব ওয়ান হবে, কোনটা টু হবে, থ্রি হবে, ফোর হবে, ফাইভ হবে, জাস্ট এই ব্যবহারটা করে নর্মালি আমরা একটা সাজায় ফেলতে পারছি, একটা বোর্ডের প্রশ্ন সলভ করে ফেলতে পারছি। সো এই ট্রিকি জিনিসগুলো দিয়ে আমরা আরও বোর্ডের প্রশ্ন সলভ করব, যাতে করে আমরা 10-এ 10 নিশ্চিত করতে পারি, ঠিক আছে? আসো, রাজশাহী বোর্ড 2026-এ যে প্রশ্নটা আসলে আমরা এইটাকে সলভ করার চেষ্টা করবো এবং দেখবো যে যা যা নিয়ম আমরা পড়ে আসছি এটা কাজে লাগে কিনা, ঠিক আছে? একই নিয়ম কিন্তু আমরা বারবার দেখতেছি। আসো, কি বলছে প্রথমে অপশনগুলোকে আমরা দেখবো, যে শাইন সেটা মানে কি, আলোকিত হওয়া বা ঝলমল করা এরকম, স্টপ, রেইন, আন্ডারস্ট্যান্ড অর্থ জানি আমরা, এগুলো প্রিচ করা, হ্যাঁ রাইট, আগেও পড়ছি। বি ভার্ব বসতে পারে যে কোনো একটা, অনার সম্মান করবে এরকম অর্থ হবে, ফিল মানে ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়ী হওয়া, ফিল মানে অনুভব করা, প্রিভেইল উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়, এটাই থাকে, সাস্টেইন করে এমন জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, এক নম্বরে কি বলছে, ট্রুথ অলওয়েজ, যখন আমি অলওয়েজ পাইলাম, ভাই অলওয়েজ পাওয়ার মানে হচ্ছে আমি লক করে ফেললাম যে এটাতে ভার্ব ওয়ান বসবে, কারণ এইটা দ্বারা আমাকে বোঝাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে সবসময়ই হয়, তাহলে সেটার সাথে ভার্বের সাথে আবার যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতেছে নিয়ম অনুযায়ী এস বা ইএসও বসবে। এইটুকু মিলিয়ে ছেলে আমি যেটা পাই, সত্য পৃথিবীতে সবসময় কি হবে, প্রিভেইল করবে। তাহলে এইটার সাথে আমাকে ভার্বের এস বা ইএস যুক্ত করে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রিভেইলস, ট্রুথ প্রিভেইলস ইন দ্য ওয়ার্ল্ড অলওয়েজ, ঠিক আছে? তাহলে আমি এই যে ভার্ব ওয়ান যেখানে পাওয়ার কথা সেখানে এই যে ভার্ব ওয়ান ছিল, অলওয়েজ থাকলে, রেগুলারলি থাকলে আমরা এটা ব্যবহার করতাম, চলে আসছে কিন্তু। আচ্ছা, ফলসহুড, মে ড্যাশ, মেয়ের পরে সবসময় ভার্ব ওয়ান থাকে, ক্যান কুড মে মাইট শ্যাল শুড, যেখানেই থাকবে ক্যান কুড মে মাইট শ্যাল শুড, আমরা সেখানে ভার্ব ওয়ান নিব। তাহলে ফলসহুড মে ড্যাশ ফর আ টাইম বিং, অল্প কিছুক্ষণের জন্য সেটা
মানে রেইন করতে পারে, বিজয়ী হইতে পারে, ট্রাম্পও হইতে পারে, বাট এখানে রেইন যেহেতু আছে আগে আমরা নিচ্ছি, তাহলে মেয়ের সাথে ভার ওয়ান যা আছে অ্যাজ ইট ইজ এটাই বসে যাবে, এস বাই এস বসবে না। রেইন ফর আ টাইম বিং, অল্প কিছু সময়ের জন্য এটা রেইন করতে পারে। those who dash engaged in dash, আচ্ছা ইনের পরে সাধারণত ভার্ব ওয়ান আইএনজি বসার কথা, তাহলে যারা engaged আছে, বি ভার্ব যেহেতু আছে, ভার্ব 3 অলরেডি এক্সিস্ট করতেছে, আমরা এখানে দিতে পারি those who are engaged in এর পরে ভার্ব ওয়ান আইএনজি, কিসে engaged, যারা প্রিচ করতেছে মানে সত্যকে ছড়ায় দিচ্ছে পৃথিবীব্যাপী, দীক্ষা দিচ্ছে, ইন প্রিচের সাথে তাহলে আইএনজি বসবে, those who are engaged in preaching truth dash, আচ্ছা খেয়াল করো এখানে হচ্ছে হু ক্লজ মেকার, হ্যাঁ এটা একটা ফাইনাইট ভার্ব বসলো, এইটা বসলো নন ফাইনাইট ভার্ব, তাহলে আমার আরেকটা ভার্ব যদি বসাই তাহলে সেখানে ফাইনাইট ভার্বই বসবে, রাইট? নিয়ম অনুযায়ী আমরা যে পড়ছি যে একটা ক্লজ মেকারের জন্য দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে ইন প্রিচিং প্রিপোজিশনের পরে বসছে, এটাতে কি বসে নাই, রেগুলার যে আইএনজি ফর্ম বসার কথা সেটা না বসে নন ফাইনাইট বসছে। এইখানে যখন আমি ফাইনাইট ব্যবহার করব তখন আমাকে খেয়াল রাখতে হবে এই যে তারা এক্সপেক্টেড হয় অন্যদের দ্বারা, তাহলে অনার আছে আর অনার্ড, আমরা এখানে হচ্ছে বানান যেটা আছে ইউ দেয়া থাকলে ইউ দিবা, না দেয়া থাকলে দিবা না, শেষ। আর অনার্ড বাই পিপল, লোকেদের দ্বারা তারা সম্মানিত হয়, তাহলে যারা নিজেদেরকে এঙ্গেজ করেছে সত্য প্রকাশ করার জন্য বা সত্যবাদিতাকে ছড়ায় দেওয়ার জন্য, সত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য, তারা সবার দ্বারা অনার্ড হয়। those who dash interested in telling lies, তাহলে যে দেখো একইভাবে এই যে এখানে ইন প্রিচিং, ইন টেলিং বোঝা গেছে, হু এর জায়গায় আছে, তাহলে those who are interested দিতে পারতাম, আর খেয়ে ফেলছি ফিল দেওয়া যাবে, রিমেইন ফিল, আর এগুলো একসাথে বসে আমরা দেখাইছি, রাইট? তাহলে যারা those who feel interested, those যেহেতু প্লুরাল আছে এই জন্য ফিলে ভার্ব ওয়ান ডিরেক্ট বসবে, এস বাই এস বসবে না। যারা ইন্টারেস্টেড থাকে ইন টেলিং লাইস, মিথ্যা বলার ক্ষেত্রে, তাহলে এই টেলিংও নন ফাইনাইট, এইখানে এটা ফাইনাইট, এখানে আরেকটা ফাইনাইট বসবে, ক্যান নট দেয়াই আছে তারপরে শুধু ভার্ব ওয়ান বসবে, তারা কখনো শাইন করতে পারবে না জীবনে, তাহলে ক্যান নট শাইন যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে ফাইনাইট ভার্ব হিসাবে। তাহলে আমাদের থিওরিও মিলছে, একটা ক্লজ মেকারের পাশে সবসময় একটা ক্লজ মেকারের বাক্যে দুইটা থাকবে ফাইনাইট ভার্ব, আরও যদি বেশি ফাইনাইট ভার্ব রাখতে আমাকে আরও ক্লজ মেকার দিতে হবে, এইভাবে আগাইতে হবে। ওকে, দে মে প্রসপার, এই যে দেখো এখানেও মে প্লাস ভার্ব ওয়ান বসছে, এখানে অন্য জায়গায় আগে এই বোর্ডে 26-এ এটা আসছে, এমনও তো হইতে পারে যে পরের বছর এইটাতে ভার্ব ওয়ান বসলো, মানে এইটাতেই ফাঁকা থাকলো, তখন কি করবা? সো ভার্ব ওয়ান বসছে কিনা আমরা চেক করবো, বাট দে ক্যান নট, আবারও ক্যান নট আসছে, তার মানে আবারও ভার্ব ওয়ান বসবে, তারা সবসময় কি করতে পারে না, বিজয়ী হতে পারে না, দে ক্যান নট ট্রায়াম্প অল দ্য টাইম, সবসময় তারা বিজয়ী হতে পারে না। সক্রেটিস একজনের নাম, রাইট, একজন বিখ্যাত দার্শনিক, থ্রুআউট হিজ লাইফ ট্রাইড, ভার্ব টু বসছে, খেয়াল করো শিফট করছে কিন্তু গেম, হ্যাঁ হঠাৎ করে এতক্ষণ ধরে ভার্ব ওয়ান চলতেছিল, হঠাৎ গেম শিফট করছে, সক্রেটিসের নাম আনছে, যিনি অনেক আগে প্রাচীনকালে গ্রিক দার্শনিক ছিলেন, তিনি তার লাইফে ট্রাই করেছেন টু প্রিচ, ট্রাই ভার্বের সাথে, এই যে দেখো বলছিলাম যে লাগতে পারে যেটার সাথে, এই যে ফরগেট, তারপর হচ্ছে ডিসাইড, এই যে ট্রাই, দেখছো ট্রাই ভার্বের সাথে 2 প্লাস ভার্ব ওয়ান দাগায় রাখছিলাম যে চলো এই যে ট্রাই ভার্বের সাথে কি ব্যাপার 2 প্লাস ভার্ব ওয়ান বসবে, ট্রাইয়ের সাথে 2 প্লাস ভার্ব ওয়ান বসবে, আসো তাহলে যে ট্রাইড টু প্রিচ বসছে, এভাবেই বসবে ইনশাল্লাহ সবসময়। দ্য ট্রুথ, হি ট্রাইড, আবারও ট্রাইড টু মেক, তিনি চেষ্টা করেছিলেন, মেক পিপল, মেকের বেলায় আমরা পড়ছিলাম, রাইট, কে মেক, হেল্প, আর হচ্ছে লেট, এদের সাথে সবসময় ভার্ব ওয়ান বসে, হ্যাঁ এদের সাথে সবসময় ভার্ব ওয়ান বসে, পজিটিভ ভার্বের মধ্যে ছিল, লেট দিয়ে মনে রাখছি, লেটস গো, তাহলে মেক পিপল, মানুষ আছে তাদেরকে কি করবে, বোঝাতে চেষ্টা করেছিল, তাহলে এইখানে আমরা নিব আন্ডারস্ট্যান্ড, মানুষকে বোঝাতে চেয়েছিলেন, তাহলে যা আছে আন্ডারস্ট্যান্ড অ্যাজ ইট ইজ বসে যাবে, হোয়াট ওয়াজ গুড ফর দেম, তাদের জন্য কি ভালো এটা মানুষকে তিনি বোঝাতে চেয়েছেন। হি ওয়াজ ট্রাভেলড বসছে প্যাসিভ হয়েছে, বাই দ্য পাওয়ারফুল পিপল, ইয়েট হি নেভার, ইউজুয়ালি নেভারের পরে আমরা ভার্ব ওয়ান বসাই ইউজুয়ালি, কিন্তু এইখানে তবে ঘটনা অন্য, এইখানে ঘটনা কি, এইখানে ঘটনা হয়েছে এই যে উনি যা করছেন ট্রাইড, ভার্ব টুতে খেলা চলতেছে, তাহলে এইখানে আর ভার্ব ওয়ান না বসে আমাদেরকে ভার্ব টুটা বসাইতে হবে, কারণ উনি গিভ আপ করেন নাই, স্টপ করেন নাই, স্টপ আছে আমাদের, স্টপ, ইয়েস, স্টপের পরে কি বসে, তাহলে স্টপটাকে ভার্ব টু দিয়ে নেই। এইবার আসো মজা লাগবে, দেখো এই যে স্টপের পরে কি বসছে ভাই, ভার্ব ওয়ান আইএনজি, কোথায় পড়ছিলা, এই যে এখানে তুমি পড়ছিলা স্টপ, ফিনিশ, কমপ্লিট, সাজেস্ট, স্টার্ট, বিগিন, লাইক, উড ইউ মাইন্ড, এগুলোর পরে সবসময় কি বসে,
ভার্ব ওয়ান আইএনজি বসে, যেটা নন ফাইনাইট। এই বাক্যে তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে এই স্টপ ভদ্রলোক নিজে ফাইনাইট ভার্ব, আর এইটুকু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই কনসেপ্টগুলো যত বেশি ক্লিয়ার থাকবে তোমার, তত বেশি তুমি বাক্যের মধ্যে ভার্বের ঠিক কোন পজিশন, এখানে অক্সিলারি হলো না কেন, এখানে অক্সিলারি কেন হয়, এই জিনিসগুলো বুঝতে পারবে। এই জন্য সেন্টেন্সের প্যাটার্ন, সেন্টেন্সের কাইন্ডসের মধ্যে কীভাবে বাক্যগুলো বসে বোঝাটা খুব বেশি জরুরি। ইনশাআল্লাহ আমরা এটা সেন্টেন্সের ক্লাসে বা বেসিক ক্লাসগুলোতে তোমাদেরকে বুঝাই দিছি আলহামদুলিল্লাহ, এবং চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসে আবার বুঝাবো, লেগে থাকবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে গেল এটা রাজশাহী বোর্ড। পরে কোন বোর্ডটা আছে আমরা একটু দেখবো। এরপরটা আমরা দেখতেছি চট্টগ্রাম বোর্ড, রাইট? চট্টগ্রাম বোর্ডে 26-এ কি প্রশ্ন আসছে আমরা এটা দেখবো। প্রথম হচ্ছে আমরা ভেতরের অর্থগুলো জানার চেষ্টা করবো। মেক পড়ছি আগে কুইক। কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি করা, মানে কুইক হচ্ছে কোনো জিনিস মানে কুইক করা, আর কুইকেন এটা ভার্ব হয় যে কুইকেন, ঠিক আছে? কোনো জিনিসকে তাড়াতাড়ি করে ফেলেছে, এরকম দ্রুত গতিতে দেয়া হয়েছে। ব্রিং মানে আনা, আমরা জানি হ্যাভ, এরপরে ভার্ব থ্রি বসতে পারে, অথবা ভদ্রলোক নিজেই হ্যাভ মানে ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে। কন্ট্রিবিউট করা, অবদান রাখা। ওয়াইড, ওয়াইড থেকে ওয়াইডেন বা এগুলো হতে পারে। গেইন অর্জন করা, ট্রান্সমিট মানে ট্রান্সফার করা বা কোনো জিনিস করা, কোনো তথ্যকে প্রদান করা, এরকম হতে পারে। ব্রিং আবারও আসছে, ব্রিং দুইবার আসছে কিন্তু খেয়াল রাখো, হ্যাঁ ব্রিং দুইবার আসছে। আর চেঞ্জ মানে তো বুঝি আমরা। আসো, ইনফরমেশন টেকনোলজি হ্যাজ ড্যাশ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের যে প্রসেসটা, বিশ্বায়নের যে প্রসেসটা, এইটাকে ইনফরমেশন টেকনোলজি কী করেছে? ইনফরমেশন টেকনোলজি আসছে বলেই গ্লোবালাইজেশন কিন্তু দ্রুত হয়েছে বা তাড়াতাড়ি হয়েছে। তাহলে হ্যাজ ভাই আমার দেয়া আছে, হ্যাজের পরে অলওয়েজ ভার্ব থ্রি বসবে, এটা একটা অক্সিলারি প্লাস ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে এইটা অক্সিলারি প্লাস ভার্ব থ্রি মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে কি বসবে আমরা? হ্যাজ কুইকেন। এই কুইকেন ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করতে পারি, যেটা খুব দ্রুততার সাথে হ্যাঁ এইটাকে হ্যাপেনিং করাইছে, ঠিক আছে? হ্যাজ কুইকেন দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন যে হবে, বিশ্বায়ন যে হবে, এই প্রসেসটাকে কে করছে? আইসিটি এসে বা টেকনোলজি এসে, ইনফরমেশন টেকনোলজি এটাকে খুব দ্রুততার সাথে করে দিছে ঘটনাটা। ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি, ইন্টারনেটের কথা আবার আলাদা করে বলতেছে। ইন্টারনেট হ্যাজ ড্যাশ গ্রেটলি, আবারও হ্যাজ বসছে, হ্যাজের পরে ভার্ব থ্রি বসবে, খুবই স্বাভাবিক। ফাইনাইট ভার্ব বসতেছে। এই ভদ্রলোক কন্ট্রিবিউট করেছে নিশ্চয়ই, গ্রেটলি বুঝাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব হিসাবে বসছে, যেটা আমাদের আবার উইথ লুজের মধ্যে লাগতে পারে। তাহলে এখানে কন্ট্রিবিউট শব্দটা আছে, এটার ভার্ব থ্রি ভার্সনটা বসবে। তাহলে সেটা কি হবে? contributed greatly. It has dashed the world smaller and dashed the world within our reach. বারবার হ্যাজই বসতেছে, খেয়াল করো। সো যতবার আমার হ্যাজ বসতেছে, এইখানে হ্যাজ বসছে, ভার্ব থ্রি দিছি, এইখানে হ্যাজ বসছে, ভার্ব থ্রি দিছি, তাহলে এইখানেও নিশ্চয়ই হ্যাজ আমাকে ভার্ব থ্রি দিতে হবে। আনলেস অর আনটিল এটা প্যাসিভ হয়ে গেলে সেখানে হ্যাজ বিন করে ভার্ব থ্রি দিতে হবে, বাট এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে এইটা ইট হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড স্মলার, পৃথিবীটাকে ছোট কি করছে? নিশ্চয়ই বানায় ফেলছে। উপরে বানানোর কিছু আছে? মেক আছে। তাহলে নিয়ে ফেলো, হ্যাজের পরে ভার্ব থ্রি ভার্সনটা বসবে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, এটা পৃথিবীকে ছোট বানায় ফেলছে। অ্যান্ড ড্যাশ, অ্যান্ড যেহেতু হয়ে গেছে, অ্যান্ডের আগে যেটা থাকবে অ্যান্ডের পরেও সেটাই থাকবে, অর্থাৎ ওই হ্যাজ প্লাস ভার্ব থ্রি আমাকে বসাইতে হবে, কারণ অ্যান্ডের আগে হ্যাজ প্লাস ভার্ব থ্রি আছে। তাহলে আমি হ্যাজ প্লাস ভার্ব থ্রি কোথায় পাবো? ওয়ার্ল্ডকে আমাদের রিচের মধ্যে নিয়ে আসছে, আমাদের গণ্ডির মধ্যে নিয়ে আসছে। তাহলে নিয়ে আসছে ইংরেজি অর্থে ব্রিং, তাহলে আমরা লিখবো হ্যাজ ব্রট। ব্রিং থেকে BROUGHT, ব্রট বসবে, হ্যাঁ ভার্ব থ্রিটা ভার্সনটা বসবে। ইট ক্যান ড্যাশ ইনফরমেশন উইদিন আ শর্ট টাইম, খুব শর্ট টাইমের মধ্যে কি করতে পারে? ইনফরমেশন পাস করতে পারে, তাহলে ট্রান্সমিট করতে পারে, এই ধরনের অর্থে ব্যবহৃত হবে। ক্যান দেয়া আছে, তারপরে ভার্ব ওয়ান বসবে নিশ্চয়ই, তাহলে ক্যান ট্রান্সমিট অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই বসে যাবে। ক্যান ট্রান্সমিট ইনফরমেশন উইদিন আ শর্ট টাইম, খুব স্বল্প সময়ের মধ্যে এই কাজটা সে করতে পারে। ইট ড্যাশ অলসো ড্যাশ আ গ্রেট চেঞ্জ ইন ব্যাংকিং সিস্টেম, অর্থটা বুঝো। এটা ব্যাংকিং সেক্টরেও একটা কি আনছে? নিশ্চয়ই পরিবর্তন আনছে, পরিবর্তনের কথা বলছে এখানে। তাহলে পরিবর্তন এনেছে এই অর্থে আমরা দেখব এই অলসোটাকে যদি আমরা কেটে দেই তাহলে সুন্দর হবে। দেখো, একটা শব্দকেই, একটা ভার্বকেই তারা অক্সিলারি এবং ফাইনাল ভার্ব দুইটাকেই ভাঙছে। এই যে চেঞ্জ কথাটা, সরি এই ব্রিংটাকে আমরা আবার ব্যবহার করব। তাহলে দেখো ব্যবহার করলে কি হয়? ইট হ্যাজ ব্রট, BROUGHT। মজা না? শুধু মাঝখানে অলসোটা ছিল, এবার অলসো থাকুক, আমার সমস্যা কি? যে এইটা ব্যাংকিং সেক্টরে একটা চেঞ্জ নিয়ে আসছে। ইংরেজি কি? ইট হ্যাজ ব্রট, মাঝখানে শুধু অলসো ঢুকে এটাকে অ্যাডভার্ব করছে। ইট হ্যাজ অলসো ব্রট আ গ্রেট চেঞ্জ ইন ব্যাংকিং সেক্টর। আচ্ছা, ইট হ্যাজ, আবারও হ্যাজ বসছে, ড্যাশ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে কিছু একটা করেছে এবং আমাদের লাইফের প্যাটার্নকে কিছু একটা করেছে। তাহলে প্যাটার্ন সাধারণত চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ আসে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে নলেজ নিশ্চয়ই বৃদ্ধি পায়, বিস্তৃত হয়। তাহলে দুইটাতে আমরা দুইটা ওয়ার্ড শুধু বসায় দিব। ইট হ্যাজ
হ্যাজ দেয়া আছে, ভার্ব থ্রি বসবে। ওয়াইড ছিল, ওয়াইড থেকে ওয়াইডেন হবে। ইট হ্যাজ ওয়াইডেন আওয়ার নলেজ। অ্যান্ড এই অ্যান্ড যুক্ত হয়েছে, আগেও বলছে এখানে অ্যান্ডের আগে যা ছিল পরে তা করছে, তাহলে এখানে অ্যান্ডের আগে হ্যাজ আছে, এইখানেও আমাকে হ্যাজ দিতে হবে, হ্যাজের পরে চেঞ্জ দিতে হবে। হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ প্যাটার্ন, আমাদের জীবনের প্যাটার্নকে, লাইফ প্যাটার্নটাকে, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেছে। উই ক্যান নট হেল্প, ক্যান নট বাট যখন থাকে, মনে আছে নিশ্চয়ই আমাদের চেঞ্জিং সেন্টেন্স আমরা পড়ছি, ক্যান নট বাট যখন থাকে তখন ভার্ব ওয়ান বসে, আর ক্যান নট হেল্প যখন থাকে তখন তার সাথে ভার্ব ওয়ান আইএনজি বসে। নিশ্চয়ই আমাদের মনে আছে এটা, এই ভার্ব ওয়ান আইএনজি তাহলে আমাকে এখানে বসাইতে হবে। ক্যান নট হেল্প আছে, উই ক্যান নট হেল্প ড্যাশ নলেজ, একটাই বাকি আছে গেইন, আমাদেরকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। এই গেইন থেকে ডাবল এন আইএনজি গেইনিং হয়ে যাবে, শেষ। ভেরি সিম্পল, চট্টগ্রাম বোর্ডে খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট আমরা যদি প্যাটার্নটা ধরতে পারি। হ্যাজ থেকেই বেশি বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। আসো বরিশাল বোর্ডে কি আছে, প্রথমে রিকোয়ার, কোনো জিনিস যখন প্রয়োজন হয়, রাইস উঠে বা বৃদ্ধি পায়, কম্পেয়ার করা, তুলনা করা, প্রোভাইড দেয়া, কনসিডার করা কোনো জিনিসকে, বিকাম বুঝতেছি আমরা অ্যাচিভ অর্জন করা, রিমেইন বিভার্ব কাছাকাছি ভাবেই বসে, মেক। আসো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, একটা জাতির মেরুদণ্ড কি, শিক্ষা। ওকে, ইট ইজ ভেরি অফেন, ইজ দেয়া আছে অলরেডি, অফেন বলা আছে অলরেডি, ড্যাশ প্রেজেন্টেই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এইটাকে লাইটের সাথে কি করা হয়, শিক্ষাকে, ইট মানে হচ্ছে এডুকেশন, হ্যাঁ, শিক্ষাকে কার সাথে, লাইটের সাথে কি তুলনা করা হয়, রাইট। বাংলা মাথায় ঢুকতেছে আমাদের, বাংলা ঢোকাটা খুব জরুরি। তাহলে কম্পেয়ার, তো এডুকেশন কি লাইটের কাছে যে বলে যে আমাকে কম্পেয়ার করো, নাকি লাইট এডুকেশনের কাছে এসে বলে আমাকে কম্পেয়ার করো, কিছুই না। এডুকেশনকে আমরা কম্পেয়ার করি লাইফের সাথে, রাইটের সাথে, তার মানে এটা প্যাসিভে আছে ভাই, রাইট। এতক্ষণ ধরে যে বকবকটা করলাম এটার মানে হচ্ছে যে প্যাসিভে আছে। তাহলে প্যাসিভে থাকলে আমার কাজ কি, ইজ অলরেডি আছে, এই ভদ্রলোক অক্সিলারির সাথে কাজ করতেছে অক্সিলারি হিসেবে, তারপর একটা ভার্ব থ্রি দিতে হবে। তাহলে ইট ইজ, এই কম্পেয়ারের ভার্ব থ্রিটা বসবে, কম্পেয়ার্ড, ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট, লাইটের সাথে কম্পেয়ার করা হয়। অ্যান্ড দেয়া আছে ড্যাশ টু বি দ্য পিলার অফ সিভিলাইজেশন, এবং এটাকে হিউম্যান সিভিলাইজেশনের, মানব সভ্যতার পিলার হিসাবে কল্পনা করা হয় বা ধরা হয়, কনসিডার করা হয়, রাইট। এরকম অর্থ চলে আসছে না। অ্যান্ড যেহেতু আছে, এক্স্যাক্টলি আবারও সেই প্যাসিভের এটাই হবে, কারণ সে নিজে এসে কনসিডার করে না, তাকে শিক্ষাকে কনসিডার করা হয়। কে করে, তুমি, আমি, মানুষ, হিস্ট্রি, কেউ একজন করে। সো এইখানেও আমরা দেখবে এই কনসিডারটাই বসবে, বাট কীভাবে বসবে, অ্যান্ড ইজ কম্পেয়ার্ড, ভার্ব থ্রি দিয়ে শেষ হবে, অ্যান্ড ইজ কম্পেয়ার্ড টু বি দ্য পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার পিলার হিসাবে, স্তম্ভ হিসাবে এটাকে কম্পেয়ার করা, কনসিডার, কি লিখছে, কনসিডার্ড হবে, সরি, অ্যান্ড ইজ কনসিডার্ড, সরি, হ্যাঁ, কনসিডার্ড টু বি দ্য পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন, অ্যান্ড ইট ইজ অনলি এডুকেশন, এটা একমাত্র এডুকেশন। তাহলে ইজ একটা ফাইনাইট ভার্ব, হুইচ আছে, ক্লজ মেকার, ক্যান আছে, তারপরে ভার্ব ওয়ান বসবে, আরও একটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ইট ইজ অনলি এডুকেশন হুইচ ক্যান ড্যাশ আ নেশন, ড্যাশ টু দ্য লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট, একটা স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের জায়গায় একটা নেশনকে নিয়ে যাইতে পারে, রাইট, এরকম অর্থ দিচ্ছে। তাহলে ক্যানের পরে ভার্ব ওয়ান, হেল্প হইতে পারে যদি থাকে, নাই তাহলে মেক হইতে পারে, একটা দেশকে বানায়, ক্যান মেক আ নেশন, একটা নেশনকে নিয়ে যেতে পারে, ড্যাশ টু দ্য, আচ্ছা এবার মজার ব্যাপার দেখো, ক্যানের সাথে কি বসে, একটু আগে পড়ছি, কোথায়, এই যে ক্যান মেক হেল্প থাকলে ভার্ব ওয়ান বসবে এরপরে, তাহলে একটা দেশকে হেল্প করবে, রাইস, ক্যান হেল্প এ নেশন রাইস টু দ্য, এইটা বসছে কোথায়, যে পজিটিভের কারণে রাইস বসছে, ঠিক আছে, রাইস টু দ্য, তাহলে কোথায় আছে, এই যে রাইস আছে কোথায়, হ্যাঁ ইয়েস, রাইস টু দ্য লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বুঝতে পারছি ই ড্যাশ ক্লিয়ার, তাহলে ইজ কোয়াইট ক্লিয়ার, ইজ দিলে বিভার দিলেই হয়ে যাচ্ছে, যেখানে বিভার আছে, ইট ইজ কোয়াইট ক্লিয়ার to us that if a country dash its people's education, dash for modern aspect of life, it dash unable to dash all out prosperity for the betterment of welfare of nation, বিশাল বড় বাক্য, ছোট ছোট করে আগে অর্থটা বুঝলে আমরা অর্থ বুঝতে চাই না, অর্থ বোঝাটা খুব জরুরি, কিন্তু প্রথমেই বলছি, হ্যাঁ, খুব ভালো করে অর্থ বুঝতে হবে। তাহলে আসো, এটা আমাদের কাছে ক্লিয়ার, যদি একটা দেশ তার লোকেদেরকে এডুকেশন প্রোভাইড করে, তাহলে আমরা প্রোভাইড করে কি পাইতে পারি, ইফ আ কান্ট্রি ড্যাশ ইটস পিপল, প্রোভাইড করে আছে নিশ্চয়ই, এই যে প্রোভাইড,
তাহলে দেশ প্রোভাইড করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাইলে আমরা এখানে এটার সাথে এস বা ইএস যুক্ত করব। প্রোভাইডস ইটস পিপল, এইটার লোকদেরকে উইথ এডুকেশন, শিক্ষা দিয়ে। কোন শিক্ষা? তা আমরা এই পাশে দেখতেছি যে ওইখানে একটা ভার্ব ছিল ফাইনাইট, এখানে একটা ফাইনাইট হয়ে গেছে, তাহলে মাঝখানে এই কমার আগে আর কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে নিশ্চয়ই এখানে নন ফাইনাইট ভার্ব নিতে হবে। নন ফাইনাইট ভার্ব নিতে গেলে আমাকে কী করতে হবে? ভার্ব 3 এবং 4 অক্সিলারি ছাড়া ব্যবহার করতে হবে। তাহলে এটাকে কিভাবে আমরা ট্র্যাক করব? আমরা ট্র্যাক করবো এইভাবে যে এডুকেশন হচ্ছে নাউন। কোন ধরনের এডুকেশন দিবে? অ্যাডজেক্টিভ হবে, রাইট? যেই এডুকেশনটা মডার্ন লাইফের জন্য কি দরকার, তাহলে এডুকেশনের দোষগুণ অবস্থা বর্ণনা করতেছে। এই দরকারের একটা ওয়ার্ড আমরা পেয়ে গেছি, রিকোয়ার। এইটাকে যদি এইবার আমরা ভার্ব 3 করে দেই অক্সিলারি ছাড়া, এই ভদ্রলোক নন ফাইনাইট হয়ে গেছে এবং এই নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে সে কাজ করতেছে, ঠিক আছে? পুরো ফ্রেজটা রিকোয়ার্ড ফর মডার্ন অ্যাসপেক্ট অফ লাইফ, বর্তমান যুগে চলার জন্য, আধুনিক যুগে চলার জন্য যা যা লাগে, এইটা যে রিকোয়ার্ড, যতটুকু দরকার, ওই এডুকেশনটা যদি একটা দেশ তার লোকদের প্রোভাইড করে, এটা আমাদের কাছে ক্লিয়ার। যদি করে তাহলে কি বসবে? ইট ড্যাশ, এই নেগেটিভ হচ্ছে, তাহলে এখানে প্রোভাইডের জায়গায় দেখো অর্থ বুঝো, যদি না করে তাহলে ডাজ নট প্রোভাইড, ডাজ নট প্রোভাইডের এই এসটা মুছে যাবে, অর্থ দেখো, ঠিক আছে? যদি প্রোভাইড না করে তার পিপলদেরকে যেই এডুকেশনটা রিকোয়ার্ড, তখন কি হবে? এই যে আনেবলটা আমি খেয়াল করি নাই, তখন এইটা ওই দেশটা উইল বি আনএবল। আর আনএবলের পরে কি বসে মনে আছে? এই যে এইবল টু, আনএবল টু, এগুলোর পরে সবসময় 2 + ভার্ব 1 বসে, আমাদের মনে আছে, রাইট? তাহলে আনএবল টু অ্যাচিভ করতে, ACHIEVE, আনএবল টু অ্যাচিভ অল আউট প্রসপারিটি, সে কখনোই একটা প্রসপারিটি অর্জন করতে পারবে না। টু দ্য বেটারমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য নেশন, তাহলে এখানে নেগেটিভ হচ্ছে ডাজ নট প্রোভাইড। যদি প্রোভাইড না করে তাহলে উইল বি আনএবল, আনএবল হবে ভবিষ্যতে, ঠিক আছে, যে সে এটা প্রসপারিটি অর্জন করতে পারবে না। আদারওয়াইজ দ্য নেশন, আচ্ছা, আদারওয়াইজ দ্য নেশন ড্যাশ ইন ডার্কনেস, নেশন কি করবে? রিমেইন, রয়ে যাবে। আদারওয়াইজ দ্য নেশন রিমেইনস, ভার্ব 1ও দিতে পারো, তাহলে ভার্বের সাথে এস বাই এস দিবা, অথবা উইল রিমেইন দিবা, দুইটার যে কোনো একটা, দুইটাই রাইট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? তাইলে এই হচ্ছে বরিশাল বোর্ড 26, খুবই ইজি। অর্থটা ধরতে পারলে আমাদের জন্য আর কোনো প্রেশার নাই। চলো তাহলে পরেরটা দেখি, পরেরটা কোনটা? এরপরটা হচ্ছে কুমিল্লা বোর্ড। ওকে, আসো কুমিল্লা বোর্ডের 26-এ প্রথমে কি দেয়া? টেক, নেয়া, রাইট? প্রুফ করা, প্রমাণ করা, ওভারলুক করা, না দেখার ভান করা বা ওভারলুক করে যাওয়া, বিভার্ব বসবে। ওকে, ল্যাগটার সাথে বিহাইন্ড থাকে সাধারণত, পিছায় পড়া এই ধরনের অর্থ দেয়। গো মানে যাওয়া। ওকে, ইন্ট্রোডিউস করা, কাউকে পরিচিত করা, পরিচয় দেয়া, হেল্প করা, প্রোভাইড। ওকে, একবারই আসছে কনসিডার করা। ওকে, আগেও আসছে। স্টুডেন্টস ড্যাশ গ্রেট, আ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি, স্টুডেন্টদেরকে গ্রেট অ্যাসেট হিসাবে কি করা হয়? গণ্য করা হয়। তাহলে কনসিডার হইতে পারে অথবা বিভার্ব হইতে পারে, দুইটাই রাখিয়া ধরো। স্টুডেন্ট আর আ গ্রেট কনসিডার, অথবা স্টুডেন্টস আর কনসিডার, আচ্ছা কনসিডার নিলে আবার টু বি দিতে হবে। ওকে, রাখো, আরই রাইট, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস আর আ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি, দেশের জন্য তারা অ্যাসেট, মানে সম্পদ। ওকে, নো নেশন ড্যাশ অ্যাহেড উইদাউট, যেতে পারবে না কোনো দেশ সামনে, তাহলে নো নেশন ক্যান গো, ঠিক আছে? গো আছে যেহেতু, ইয়েস, গো অ্যাহেড, সামনে যেতে পারবে না, একত্রে বসে। উইদাউট একটা প্রিপোজিশন, তারপরে ডেফিনেটলি আমাদেরকে ভার্ব 1 ING দিতে হবে। উইদাউট প্রোভাইড, যদি না দেয় তাদেরকে, কোয়ালিটি এডুকেশন যদি না দেয় তাদেরকে, কাদেরকে? স্টুডেন্টদেরকে, তাহলে উইদাউট প্রোভাইডিং, হ্যাঁ, প্রোভাইডিং, কারণ কি? প্রিপোজিশনের সাথে ING বসে, রেগুলার। উইদাউট প্রোভাইডিং দ্যাম কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন ড্যাশ দ্যাম ফ্লোরিশ, তাদেরকে সুযোগ দেয়, ফ্লোরিশ করে। তাহলে কোয়ালিটি এডুকেশন তাদেরকে ফ্লোরিশ, লেটেন্ট ট্যালেন্ট, তাদের যে সুপ্ত ট্যালেন্ট, লেটেন্ট মানে সুপ্ত, ট্যালেন্ট মানে জানি আমরা বুদ্ধি বা মেধা, এইটাকে ফ্লোরিশ করতে সাহায্য করে। ক্যান মেক, এই যেখানে লিখলাম আমরা ক্যান, লেট, মেক, হেল্প, এরা যদি থাকে তারপরে ভার্ব 1 বসে, তাহলে অলরেডি এখানে ফ্লোরিশ ভার্ব 1 হয়ে আছে। তাহলে আমাদেরকে শুধু খুঁজে খুঁজে দিতে হবে হচ্ছে মেক উপরে কোথায় আছে, অথবা হেল্প কোথায় আছে। আসে এখানে এডুকেশন, হেল্প, ভার্ব 1-এর সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তার সাথে এস বাই এসও বসবে। খেয়াল রাখতে হবে এডুকেশন হেল্পস দেম, এই শিক্ষার্থীদেরকে সাহায্য করে, ফ্লোরিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট, তাদের যে সুপ্ত মেধা আছে এটাকে ঠিকঠাক বিকাশে সহযোগিতা করে। আর টাইম বাউন্ড কারিকুলাম যদি আমরা দিতে পারি, আচ্ছা
সো দ্যাট, কারণ বলছে তার মানে দিতে হবে, শুড বি ইন্ট্রোডিউসড হইতে পারে অথবা প্রোভাইডেড হইতে পারতো, প্রোভাইডিং যেহেতু দিয়ে দিছে আগে সো দরকার নাই, পরিচিত করা উচিত, টাইম বাউন্ড একটা। তাহলে কি করব আমরা, তাহলে উচিত অর্থে প্রথমে শুড লিখবো, তারপরে প্যাসিভ হবে, দেন ইন্ট্রোডিউসড শুড বি ইন্ট্রোডিউস করতে হবে সো দ্যাট শিক্ষার্থীরা দে ড্যাশ দেয়ার ওয়ার্থ, তারা যেন তাদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে। তাহলে প্রুভ করার সাথে ক্যান যুক্ত হবে, ক্যান প্রুভ, সো দ্যাট দে ক্যান প্রুভ, এই জন্য শুড বি ইন্ট্রোডিউসড, যে তাদের জন্য তাদের যোগ্যতাটাকে প্রমাণ করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক যুগে। আদারওয়াইজ দ্য ফিউচার জেনারেশন, যেহেতু ভাই তোমাকে ফিউচার মেনশন করে দিছে যে জেনারেশন পর, তাহলে তো ফিউচার ইন্ডিভিজুয়াল যাচ্ছে ফর শিওর, ফিউচার জেনারেশন বিহাইন্ড আছে, তার সাথে ল্যাগ বসার কথা, পিছিয়ে পড়বে, উইল ল্যাগ বিহাইন্ড, যেটা পিছায় পড়বে ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতামূলক যে দুনিয়াটা আছে সেইখানে। দো একটা ক্লজ মেকার হিসাবে বসছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে, তাহলে আগে একটা ফাইনাইট ভার্ব বসার দরকার, সেটা কোথায়, দো এই ড্যাশ চ্যালেঞ্জিং টাস্ক, যদিও এইটা একটা চ্যালেঞ্জিং টাস্ক, তাহলে এখানে আমরা কনসিডার নিতে পারি, দেখি, দো এটাকে চ্যালেঞ্জিং টাস্ক হিসেবে কনসিডার করা হয়, তাহলে প্যাসিভ, রাইট, দো ইট ইজ কনসিডার্ড, it is considered a challenging task, it cannot be ড্যাশ, এটাকে কি করা যাবে না, ওভারলুক করা যাবে না। আচ্ছা তাহলে লেখো, ক্যান নট বি আছে অলরেডি, তাহলে ভার্ব 3 দিব, ক্যান নট বি ওভারলুকড, হ্যাঁ, ক্যান নট বি ওভারলুকড। ইট ইজ হাই টাইম, একটা নিয়ম আসছিল আমাদের মনে আছে যে হাই টাইম যখন থাকবে, হাই টাইমের সাথে ভার্ব টু বসবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব টু বসবে, রাইট। তাইলে গভর্নমেন্ট নেবে, এই টেক থেকে হয়ে যাবে ভার্ব টু টুক, এই যে এখানে ভার্ব টু বসছে, যে গভর্নমেন্ট এখন একটা রাইট স্টেপ নেবে এই ব্যাপারে, এই জিনিসটা এখনই দেখা উচিত। তাহলে ভেরি ইজি, কুমিল্লা বোর্ডে এইটাতে 26 ব্যাচে 65% শিক্ষার্থী পাস করছে এইরকম প্রশ্নে। সো একটু সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে কিন্তু পড়াশোনা, ঠিক আছে, প্রশ্ন সহজ কিন্তু কোথাও না কোথাও আমরা ভুল করতেছি, এই জায়গাটার জন্য আমাদের না হয়, আমাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে। চলো তাহলে তারপরেরটা কি আছে, পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 26, চলো ঢাকা বোর্ড 26-এ কি আসছে, ওকে, প্রথমে আসছে রিপোর্ট করবে, কোনো জিনিসকে খবর দেওয়া বা রিপোর্ট করা, লার্ন শেখা, ওকে, রিপ্লেস করে দেওয়া, কাউকে জায়গা পরিবর্তন করে দেওয়া, আর্ন ইনকাম করবে, কাম আসবে, কন্ট্রোল করবে, ম্যানিপুলেট করবে, প্যারালাইজ করবে, টেক নেবে, গ্যালপ যে জিনিস লাফায় লাফায় বাড়ে বা এরকম, হ্যাঁ। তাহলে আসো, প্রাইস অফ এসেনশিয়াল ইজ সাচ আ ক্রুশাল ফ্যাক্টর, এটা এমন একটা ক্রুশাল ফ্যাক্টর, ইজ বসছে অলরেডি, দ্যাট ক্লজ মেকার বসছে, ওকে, এখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে আরও একটা পরে নিশ্চয়ই ফাইনাইট ভার্ব লাগবে যেহেতু ক্লজ মেকার, ইফ ডিরেক্টলি লিভিং মেজরি লাইফ অ্যান্ড লিভিংয়ে ইম্প্যাক্ট ফেলে, কন্ট্রোল করে, এই ধরনের অর্থ দিচ্ছে। উপরে আমরা একবার কন্ট্রোল পাইছি, তাহলে আমরা বসায় দেব ইট কন্ট্রোলস, কারণ কি এইটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, যতক্ষণ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে ততক্ষণ আমাকে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। ইট কন্ট্রোলস দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ মেজরিটি পিপল, বেশিরভাগ মানুষের জীবন জীবিকাকে কন্ট্রোল করে, দ্রব্যমূল্যের দাম। দ্য মেজার্স সো ফার ড্যাশ, দ্য মেজারগুলা সো ফার ড্যাশ গভর্নমেন্ট যা নিয়েছে, ড্যাশ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল, সেগুলো মানুষের দ্বারা প্রশংসিত হয়েছে। দেখো দুইটা ভার্ব দিছে, এইখানে একটা ভার্ব, এইখানে একটা ভার্ব, কিন্তু বাক্যে কি কোনো আছে, ক্লজ মেকার আছে, নাই, তাহলে একটা ফাইনাইট হবে, একটা নন ফাইনাইট হবে। এখন আসো, গভর্নমেন্টের যেই অ্যাপ্রিসিয়েশন, গভর্নমেন্ট যেগুলো নিছে সেগুলো জনগণের দ্বারা প্রশংসিত হয়েছে বলতেছি, তাহলে এইটাকে আমরা ফাইনাইট করতে পারি, তাহলে জনগণ অ্যাপ্রিসিয়েশন অর্জন করেছে, তাহলে আর্ন মানে অর্জন করা, তাহলে এই মেজারগুলা প্লুরাল যেহেতু আছে, হ্যাভ আর্ন দিতে পারি আমরা, হ্যাভ আর্নড অ্যাপ্রিসিয়েশন ফ্রম পিপল, কোনটা, এইখানে আমরা উদাহরণ দিয়ে বলছিলাম, এই যে কোনটা যেইটা গভর্নমেন্ট নিয়েছে, কোথায়, টেক, তাহলে মেজার্স টেকেন বাই, ঠিক আছে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো ভাই, খুবই জরুরি এটা বোঝা। মেজার্স আমরা এখানে লিখলাম হচ্ছে টেকেন বাই দ্য গভর্নমেন্ট, ভার্ব 3 দিলাম, এইটা নন ফাইনাইট ভার্ব 3 হয়ে গেল, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব 3, কেন, কারণ হচ্ছে আমার এই বাক্যে কোনো ক্লজ মেকার নাই, যদি ক্লজ মেকার থাকতো তাহলে এটাকে আমরা ফাইনাইট দিতাম, তখন কি হইতো, এইখানে আমরা লিখতে পারতাম হুইচ
WHICH হুইচ আর টেকেন, তখন আমরা দেখতাম যে এটা ফাইনাইট হইতো। মেজার্স হুইচ থাকতো ক্লজ মেকার হিসেবে, তখন আমরা আর বসায় টেকেন বসাইতাম অক্সিলারি সহ, যেটা উদাহরণ আমরা বলছি বেসিকটা পড়ানোর সময়, মনে আছে তোমাদের? যেহেতু এখন আর নাই, আমরা এটাকে ব্যবহার করতে পারছি না। ওই যে দ্য টাস্ক টেকেন বাই মি, তাহলে দ্য টাস্ক টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এবং উদাহরণে এটাই দিছিলাম কিন্তু মনে আছে তোমাদের। ওকে, বাট ইট ইজ ড্যাশ বাই ডিসপেয়ার, এইটা রিপ্লেস হয়ে গেছে ডিসপেয়ার দ্বারা, অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল। এই অ্যাজ যুক্ত হয়েছে ক্লজ মেকার হিসেবে। এইখানে একটা ফাইনাইট ভার্ব ইজ, ঠিক আছে? তাহলে ইজের সাথে আমরা, যেহেতু ইজ আছে, তারপরে নিশ্চয়ই একটা ভার্বের জায়গা আছে, মানে এই ভদ্রলোক ভার্ব থ্রি হইলে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি প্যাসিভ হয়ে যাচ্ছে, ডিসপেয়ার দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। ইট ইজ রিপ্লেসড, it is replaced by despair as majority of the people dash as আছে, তাহলে আমরা এখানে লিখব majority of the people are কোথায়, প্যারালাইজড হয়ে গেছে তারা, আর প্যারালাইজড আন্ডার দ্য বার্ডেন অফ কি প্রাইস, গ্যালোপিং প্রাইস। এই যে প্রাইস বাড়তেছে, হ্যাঁ, এই প্রাইসের কষাঘাতে তারা কি হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। এইটাই দুঃখ দুর্দশা দিয়ে হারায় গেছে। কোনটা? যে এই যে টুকটাক কন্ট্রোল গভর্নমেন্ট নিছিল, এটা যে অ্যাপ্রিসিয়েট করছিল মানুষজন, এইটা আবার কোনো না কোনোভাবে হারায় গেছে। যে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তাহলে বাড়তেছে কেন? ইট ড্যাশ, এইটা জানা হয়েছে যে বিজনেস সিন্ডিকেট মার্কেট প্রাইসটাকে কিছু একটা করতেছে। তাহলে কি করে? নিশ্চয়ই ম্যানিপুলেট করতেছে। তাহলে লিখো, এটা বুঝতে পারছি আমরা যে তারা ম্যানিপুলেট করতেছে, তাহলে ইজ দিতে পারি আমরা ম্যানিপুলেটিং করছে এই অর্থে। আবার এখানে আমরা শুধু ভার্ব ওয়ানও দিতে পারি, ম্যানিপুলেটস রেগুলার যদি বসাই আমরা, ঠিক আছে? ম্যানিপুলেটস, দুইটার যে কোনো একটা, হয় ইজ যুক্ত ভার্ব ওয়ান আইএনজি অথবা নর্মালি ভার্ব ওয়ান, দুইটাই আমরা উদাহরণে করছিলাম কিন্তু মনে আছে তোমাদের প্র্যাকটিসের সময়। এটাকে রিপোর্ট করা হয়েছে, তাহলে ইট ইজ রিপোর্টেড। চাইলে আমরা এখান থেকে রিপোর্টেড অথবা লার্ন দুইটাই নিতে পারি। একটা রিপোর্টেড আছে অলরেডি, এখান থেকে আমরা লার্নও নিতে পারবো, কোনো সমস্যা নেই। ইট ইজ লার্নড এটাও দিতে পারি আমরা, ঠিক আছে? দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট মার্কেটকে ম্যানিপুলেট করছে বা মার্কেটকে ম্যানিপুলেট করে। যদি করে মাথায় আসে তাহলে ভার্ব ওয়ান দিবা প্রেজেন্ট ইনডিফিনিটে, যদি করছে মাথায় আসে তাহলে কন্টিনিউয়াসে দিবা প্রেজেন্ট কন্টিনিউয়াসে মার্কেট প্রাইসকে। সো দ্যাট রিটেইলার যারা আছে ড্যাশ আউট অফ, তাহলে আউট অফ মানে হচ্ছে তারা বেরোইতে না পারে। কাম দেয়া আছে এখানে দেখো, তাহলে ক্যান নট কাম আউট অফ, যাতে বের হয়ে না আসতে পারে। ক্যান নট বসবে, ক্যান নট কাম, তার সাথে এই যে আউট অফ আছে, হ্যাঁ, ক্যান নট কাম আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, তাদের যে দুষ্ট চক্র, এই যে বিজনেস সিন্ডিকেটদের, এটার বাইরে যেন লিডাররা বেরোইতে না পারে। সাম সেলফিশ মেন প্লুরাল দেয়া আছে, হ্যাঁ, তোমার জন্য কাজ সহজ হয়ে গেছে। এখানে আর আছে, তাহলে এই লার্ন টু বি বা রিপোর্টেড টু বি যে কোনো একটা দেওয়া যাবে। আর LEARNE লার্নড টু হ্যাভ, চাইলে এইখানে রিপোর্টেড দিতে পারো, দুটো একসাথে রিলেটেড, হ্যাঁ, এইখানে আবার রিপোর্টেডও দিতে পারবা ইচ্ছা। যদি ওইখানে লার্ন দাও তাহলে এইখানে রিপোর্টেড, ওইখানে রিপোর্টেড দিলে এইখানে লার্ন, দুইটার মধ্যে কম্বিনেশন করে নেবে, ইন্টার এক্সচেঞ্জ করে নিতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে? ইজি, ভেরি ইজি। ওকে, আসো, এটা নাকি সবচেয়ে কঠিন ছিল এই বছর, কিছুই না কিন্তু, দেখলা? সো জাস্ট নিয়মটা যদি একটু ধরতে পারো, হ্যাঁ, বেসিকটা যদি ক্লিয়ার করে। 2 আর আলাক ফেল করতেছে গত 2-3 বছর ধরে ইংরেজিতে, অসম্ভব। এই জায়গাটাকে আমরা পরিবর্তন করতে চাই। কোনোভাবেই ইংরেজিতে খারাপ করার কোনো ওয়ে নাই যদি আমরা বুঝে বুঝে পড়ি, ঠিক আছে? আসো যশোর বোর্ড, যশোর বোর্ডে কি আসছে? যশোর বোর্ডটা খুব মজার, ম্যাক্সিমামই দেখবা যে পুরনো অতীতের গল্প, সো ভার্ব টুর দিকে চলে যেতে থাকবে। তাহলে গো মানে যাওয়া, ড্রিঙ্ক মানে পানি পান করা, নোটিস মানে দেখা, ড্রপ ফেলে দেওয়া কোনো জিনিস, বি ভার্ব বসবে, মেক মানে করা, সোয়েট মানে ঘেমে যাওয়া, ক্লিন পরিষ্কার করা, ব্লেম করা, ক্যারি করা। আসো জুলাই, বাট দেয়ার ওয়াজ নো সাইন, এই ওয়াজটা দেওয়ার মাধ্যমে গল্প পাঁচটায় গেছে, ভার্ব টু বসছে, আমাদের জন্য এখন কাজ সহজ হবে। ক্লাউডস, মেঘে, ক্রস দ্য স্কাই, ভার্ব টু, বাট দে অনলি ড্যাশ দ্য হিট হটার, তার মানে বাট যেহেতু আছে এই পাশেও ভার্ব টু বসবে ফর শিওর, বাট তারা বানাচ্ছিল হিটটাকে আরো হটার করতেছিল। তাহলে বানানো ইংরেজি কি জানো ভাইয়া? মেক। বসবে কি সে? ভার্ব টুতে। কেন? কারণ এটা ভার্ব টু আছে, পুরো গল্প ভার্ব টুতে আছে। তাহলে মেক থেকে কি হয়ে যাবে? মেক দ্য হিট হটার, এই তাপটাকে আরো তীব্রতর করছিল। দ্য ক্রো ফেল থ্রাস্ট্রি, এই যে ভার্ব টু বসছে সে খুবই
তৃষ্ণার্ত অনুভব করলো, তৃষ্ণা অনুভব করলো। দেয়ার ড্যাশ নো ওয়াটার, বলাইছিলাম যে বি ভার্ব নিজেই ভার্ব 1 2 হিসাবে বসতে পারে, তাহলে ওইখানে পানি ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়াটার, ওয়াজ নিজেই এবার ভার্ব 2 হিসাবে বসছে, মজা রাইট। except in a small bottle to the push cart on the street corner, স্ট্রিট কর্নার একদম একটা পুশ কার্টের ছোট্ট একটা বোতলে একটু পানি ছিল। হি রিমেম্বার্ড, আবারও ভার্ব 2 বসছে, তার গ্র্যান্ডপার গল্প সে অ্যাডভাইস সে মনে করতে পারলো। এইবার দেখো কোট আনকোট করে দিছে, যেখানেই কোট আনকোট করে দিছে খেলা কিন্তু অন্যরকম হয়ে যাবে এখন। দাদা গো অ্যান্ড গেট বলছে, তারপরে অ্যান্ড আছে, তার মানে এইখানে কোট আনকোট শেষ হওয়া পর্যন্ত পুরোটার মধ্যেই ভার্ব 1 1 1ই যাবে। গো অ্যান্ড ড্যাশ দেম, তাদেরকে তাহলে ফেল বা এটা বলছে, তাহলে কি বলবে ড্রপ দেম। দাদা বলছে, অ্যাডভাইস দিছিল তাকে, কোট আনকোট রাখতেছে ন্যারেশনের মতো, ডিরেক্ট সেন্টেন্সে আছে, ডিরেক্ট স্পিচে আছে, গো অ্যান্ড গেট দ্য পেবল, যাও এবং পেবলগুলোকে নাও, নুড়ি পাথরগুলোকে নাও, অ্যান্ড ফেলে দাও, তাহলে ড্রপ, ড্রপড না কিন্তু ভার্ব 2 না। কেন ভার্ব 1 2 বসে নাই? কারণ হচ্ছে এই ভদ্রলোক ঠিক এই মুহূর্তে কোট আন কোটের মধ্যে আছে, দ্যাটসে আমরা এটাকে আর চেঞ্জ করতে পারবো না, দাদা বলছিল যে। আচ্ছা, অফ হি ড্যাশ, এবার তো কোট আন কোট শেষ, তাহলে সে গেল, তাহলে গেল ইংরেজি হচ্ছে গো, সেখান থেকে হয়ে যাবে ভার্ব 2। অফ হি ওয়েন্ট টু দ্য রিভার, এটা মনে করার সাথে সাথে সে রিভারের কাছে চলে গেল। পেবলস আর দেয়ার ইন অল শেপস অ্যান্ড, এই দেখো আবার ওয়ার শুরু হয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন সাইজের এবং কালারের ছিল, শেপের ছিল। পেবলস আর ট্রিক ড্যাশ থিংস, ট্রিকি থিংস ফর দ্য ক্রোস, টু আছে, তাহলে পরে ভার্ব 1 দিয়ে দিব, যেহেতু 2 আছে পরে একটা ভার্ব চাচ্ছে। ক্যারি করাটা কাকেদের জন্য খুব কষ্টের, তাহলে ক্যারি যা আছে তাই। হি প্যান্টেড, ভার্ব 2, অ্যান্ড আছে, তারপরে প্যারালালি আবার ভার্ব 2 বসবে, সে হাঁপাইতে থাকলো, ঘেমে গেল, এই সোয়েট থেকে সোয়েটেড বসবে, সে ঘেমে গেল, হাঁপাইতে থাকলো। সাডেনলি, হঠাৎ করে, হা করতে করতে হঠাৎ করে সে দেখলো জানি একটা পোস্টারে কিছু একটা লেখা আছে, তাহলে নোটিস করলো পোস্টারটা। হি নোটিস থেকে ভার্ব 2 হবে, হি নোটিসড আ পোস্টার ওভার দ্য বাস স্টপ, বাস স্টপের উপরে সে একটা পোস্টার নোটিস করলো। কি ছিল? ইফ আ ম্যান ক্যান ড্যাশ থ্রো স্ট্র সো ক্যান। এখন দেখো পুরা বাক্য ভার্ব 1 2তে চলতেছে, হঠাৎ করে এখানে ক্যান আসছে, তো আমি কি করব? এখানে আমি ভার্ব 1 দিব, ক্যান যেখানে আসছে, তাহলে ইফ আ ম্যান ক্যান ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক থ্রো স্ট্র, সে যদি স্ট্র দিয়ে খেতে পারে, সো ক্যান ক্রোস, কাকরাও খেতে পারবে, এটা সে মানে কাকেরাও খেতে পারবে। স্ট্রস আর প্লেন্টি ইন হে স্টকস, ওইখানে যথেষ্ট পরিমাণে হে স্টকের মধ্যে খড়ের গাদাতে প্রচুর পরিমাণে স্ট্র ছিল। হি ড্রিউ, এখানে ভার্ব 2, ক্লিপড, এখানে ভার্ব 2, তার মানে অ্যান্ডের পরে এখানে পরিষ্কার করলো, এইটাও ভার্ব 2তেই বসবে। ক্লিনড, CLEND, পুরো ঘটনাটা বলছে যে সে গেল, কিছু মানে স্ট্র নিল, সেটাকে সুন্দর করে পরিষ্কার করলো, মুখে নিল এবং কি করলো, অ্যান্ড হি ইউজড দেম দ্য ওয়ে ম্যান ডু, যেভাবে মানুষ সেটাকে ইউজ করে সেইভাবে সে করলো। হি ডিড নট, মজা দেখো ডিড নট আছে, তাহলে ডিড নটের পরে আমরা জানি ভার্ব 1 বসবে, যদি ডিড নট না থাকতো তাহলে ভার্ব 2 বসতো। আসো, সে তার গ্র্যান্ডপাকে ব্লেম করলো না, তাহলে ব্লেম যা আছে অ্যাজ ইট ইজ ভার্ব 1 বসবে। হি ডিড নট ব্লেম হিজ গ্র্যান্ডফাদার, সে দাদাকে ব্লেম করলো না, বাট ইজ নাইস ওয়ে, সে আস্তে আস্তে সেটাকে ঠিকই ওভারকাম করলো, যে নুড়ি পাথর মারা লাগলো না, ছোটোবেলায় যে গল্প আমরা পড়ছি যে পাথর মারতে 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 পানি উপরে উঠছে, সেটা করলো না, সে স্ট্র দিয়ে খাইছে, যে ঠিক আছে স্ট্র ধরে আমি নর্মালি খাবো। সো ওই কাজটা সে করছে, এটাই সে বোঝানোর চেষ্টা করছে। বাট ইচ এজ হ্যাজ ইটস ওন ব্যাগ অফ ট্রিক্স, নিশ্চয়ই প্রত্যেকটা মানে তোমরা তো জেনজি, তোমাদেরও নিশ্চয়ই কিছু ব্যাগ অফ ট্রিক্স আছে। ওকে, লেটস গো। তারপরেরটা দিনাজপুর বোর্ড, হ্যাঁ দিনাজপুর বোর্ডে আসো। দিনাজপুর বোর্ডে কি বলছে? লার্ন আছে, হ্যাঁ, প্রিপেয়ার, লার্ন মানে জানা, প্রিপেয়ার প্রস্তুত হওয়া, চেঞ্জ পড়ছি আগে, মেক আসছে, ক্লেইম কোনো জিনিস ক্লেইম করা, ডেভেলপ করা, হ্যাভ ভার্ব 3 বসতে পারে অথবা নিজে, মেমোরাইজ মুখস্থ করা, ডু এক্সারসাইজ। খুব কঠিন নাকি এটা? চলো সহজ, আসো, একদমই কঠিন না। কমিউনিকেটিভ ইংলিশ মেথড ইজ প্রেভেলেন্ট ইন আওয়ার কান্ট্রি, প্রেভেলেন্ট মানে খুবই কমন, ভেরি কমন জিনিস, খুবই কমন জিনিস অ্যাট দ্য প্রেজেন্ট, বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর এক্সপার্ট, তারা এক্সপার্ট কিসে? ইন আছে, তাহলে ইনের পরে ভার্ব 1 ING বসবে। মুখস্থ করায়, অ্যান্সার মুখস্থ করায় তারা পটু, তাহলে মেমোরাইজ থেকে হয়ে যাবে হচ্ছে মেমোরাইজিং, ইন মেমোরাইজিং অ্যান্সার্স, তারা মেমোরাইজ করায়, খুবই পটু। দে ডু নট ড্যাশ দেমসেলভস, তারা নিজেরা নোট বানায় না, মেক মানে হচ্ছে বানানো, দে ডু নট মেক, ডু নট আসেই তো ভার্ব 1 বসবে, তার সাথে এই যে নোটস, তারা নিজেরা তাদের নোটটাকে বানায় না, তাহলে তারা কি করে? দে গেট দেম
আমি যখন তোমাদেরকে মেক টেক অন্যান্য পড়াইছি তখন বলছি বা আরেকবার একটু বলে রাখি, খেয়াল করো যদি কখনো দেখো মেক আছে, এটা একটু আলাদা লিখবা, হ্যাঁ, যদি মানে এটাকে নোট করে রাখো, যদি দেখো মেক আছে, হেল্প আছে, লেট আছে, ঠিক আছে, এরপরে ভার ওয়ান বসবে, ঠিক আছে। যদি দেখো গেট আছে, যদি দেখো গেট আছে, দুটা জিনিস ঘটতে পারে, গেটের পরে যদি ডিরেক্ট কোনো থিংস পাও, ঠিক আছে, এইভাবে আমি লিখি, বস্তু পাও, তখন তার সাথে লিখবা ভার্ব 3। আর যদি পার্সন পাও, ঠিক আছে, তখন তার সাথে দিবা 2 + ভার 1, ঠিক আছে। দুটা জিনিস মাথায় রাখবা, তাহলে গেটের সাথে যদি থিংস থাকে তাহলে ভার্ব 3, পার্সন থাকলে 2 + ভার 1। তাহলে আসলে এখানে কি আছে দেখি, দে গেট দেম, তাহলে এই প্রশ্নগুলাকে বা নোটগুলাকে তারা তৈরি করায় কাদের দ্বারা, বাই দেয়ার টিউটর্স। তাহলে গেট দেম প্রিপেয়ার করে, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, এই দুটা বাক্যকে একটু উল্টায় লিখে, হ্যাঁ, এখানে আমি লিখতেছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই বাক্যটা কেমন হইতো, উপরে দিলাম, এবার আসো দেখো সেম জিনিস, তাহলে দে একদম যা আছে, দে গেট দ্য, দেম মানে হচ্ছে নোটস, হ্যাঁ, এই নোটসটাকে বোঝাচ্ছে, তাহলে দে গেট দ্য নোটস ড্যাশ বাই টিউটর্স, দেয়ার টিউটর্স, দেয়ার টিউটর্স, ওকে। আসো এই সেমটা জাস্ট একটু উল্টায় দাও, দে গেট দেয়ার টিউটর্স ড্যাশ দ্য নোটস, জাস্ট দুটা বাক্য দুই জায়গায় রিপ্লেস করলাম, একই বাক্য। তারা নোটগুলোকে টিচারদের দিয়ে বানায়, তারা টিচারদেরকে নোটগুলো বানাইতে বলে বা রিকোয়েস্ট করে বা কিছু একটা। আসো খেলাটা এখানেই, যদি এখানে দেখো এই যে গেট, এখানেও গেট, গেটের পরে থিংস আছে, রাইট, একটা বস্তু আছে, আর এখানে পার্সন আছে। তো আমরা কি বলছি, থিংস থাকলে প্রিপেয়ার্ড ভার্ব 3 বসবে, ঠিক আছে, প্রিপেয়ার্ড এখানে ভার্ব 3 বসবে। আর যদি যদি এখানে পার্সন থাকে তাহলে তাকে 2 + ভার 1, টু প্রিপেয়ার, এইভাবে বসবে। সো খুব বেশি আসে না, একবারই আসছে গত 2-3 বছরে, তারপর একটু মেনশন করে রাখলাম আলাদা করে, দেখো। তাহলে আসো এখানে তারা এই নোটগুলো বানায় তাদের টিউটরদের দ্বারা, তাহলে প্রিপেয়ার কেন বসছে বুঝছি, ওকে। আসো, দিস টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য তাদের ব্রেনকে কি করায়, এক্সারসাইজ করায়, ঠিক আছে। তাহলে দিস টিউটর এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ঠিকঠাক ডেভেলপ করে না। তাহলে স্টুডেন্টদের থিঙ্কিং পাওয়ার ডাজ নট ডেভেলপ, তুমি ক্যান নটও দিতে পারো, কোনো সমস্যা নাই, এই যে ডেভেলপ থেকে আসছে, ডাজ নট ডেভেলপ, ঠিক আছে। স্টুডেন্ট থিঙ্কিং পাওয়ার, দে ডু নট হ্যাভ এনি কমান্ড, তাদের ল্যাঙ্গুয়েজের উপরে কোনো দক্ষতা থাকে না। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো করে ইংরেজি হচ্ছে ডু ওয়েল, তাহলে দাও দে ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, বাট ফর দিস দে ক্যান নো ক্রেডিট দেমসেলফ, তাদের নিজেদের কোনো ক্রেডিট তারা কি করতে পারে না, ক্লেম করতে পারে না, কারণ তাদের টিচাররাই তাদেরকে এটা করে দিছে। দে ক্যানের পরে ক্লেম ভার 1 বসবে, যদি এখানে নো না থাকতো তাহলে ক্যান নট বসতো, সো যেহেতু আছে আপাতত লাগতেছে না, ঠিক আছে, ওকে। দিস রেজাল্ট ড্যাশ লিটল এফেক্ট, ভবিষ্যতের জীবনে তাদের পরবর্তী জীবনে এই রেজাল্টের কোনো ইফেক্ট থাকে না। তাহলে এই হ্যাভ আছে না ভাইয়া, এই হ্যাভকে আমরা দিব হ্যাজ, রেজাল্ট সিঙ্গুলার আছে, রাইট, তাহলে হ্যাজ দিলেই হচ্ছে, কিছুই লাগবে না। আর দিস রেজাল্ট হ্যাজ লিটল এফেক্ট ইন দ্য লিটল লাইফ, সো দিস কাইন্ড অফ প্র্যাকটিস শুড বি দেয়া আছে, তার মানে আমাকে কিচ্ছু না, এইখানে প্যাসিভ করে দিতে হবে, ভার্ব 3 লাগবে, শুড বি ড্যাশ, দিস কোথায় আছে, শুড বি চেঞ্জড, পরিবর্তন করা দরকার, শুড বি চেঞ্জড, পরিবর্তন করা দরকার এই বিহেভিয়ারগুলা। দে শুড বি এনকারেজড, এই যে দেখো শুড বির পরে এনকারেজড ভার্ব 3 বসছে, টু এনকারেজের পরে এনকারেজ প্লাস 2 + ভার্ব 1 বসে, আগে পড়ছি আমরা ওই যে ভার্ব 5 যেগুলো ছিল মনে আছে। তাহলে তাদেরকে শেখার জন্য উৎসাহ দিতে হবে, এনকারেজ টু লার্ন, ভার্ব 1 বসবে, প্র্যাকটিক্যাল ইংলিশ ফর প্র্যাকটিক্যাল পারপাস, ইংলিশকে শেখার জন্য প্র্যাকটিক্যাল পারপাসের জন্য, ঠিক আছে। সো ভেরি ইজি। সো এই জিনিস নিয়ে 26 বোর্ডের পোলাপান প্যারা খাইছে, আশা করি যে তোমরা প্যারা খাবা না, ঠিক আছে। মনে রাখবা
একটা ক্লাস দেখে কখনোই সব কিছু শেখা যায় না, ভালো করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যতটুকু তোমাদেরকে দেওয়া দরকার আমরা দিব, বাট প্র্যাকটিসটা কিন্তু তোমাদের এন্ডেই করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। আশা করছি যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে তোমরা কমেন্টে জানাবা, ক্লাসটা ভালো লাগছে কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানাবা, যদি অন্য কোনো টপিক তোমাদের লাগে সেটা আমাদেরকে কমেন্টে জানাবো, আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।